ইনভেস্টমেন্ট করার সময় কষ্টটা আগে, আনন্দটা পরে। কষ্ট কেউ নিতে চায় না, আর সেই জন্য আমরা ইনভেস্টমেন্টটাকে প্রোক্রাস্টিনেট করি। তাহলে শুরু করব কীভাবে? নেক্সট জেনারেশন দে ওয়ান্ট ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। এই গ্র্যাটিফিকেশনটা লোকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও নিয়ে আসে এবং তার খারাপ ফলটা হাতে হাতে পেয়ে যায়। সেবি থেকে ডেটা পাবলিশ করেছে যে প্রতি 100 জন ডেরিভেটিভ ট্রেডারের মধ্যে 93 জন লস হয়। দে আর মোস্টলি ইয়াং অ্যান্ড দে আর মোস্টলি নট আর্নিং মানি। ইএমআইতেও আমাদের টাকা দিতে হয়, এসআইপিতেও টাকা দিতে হয়, তফাৎটা কি? হ্যাঁ, এফডিতে সোজা কথা, রিটার্ন কত পাবো, রিস্কের ব্যাপারটা কম। সেই মানসিকতা থেকে যখন আমরা মিউচুয়াল ফান্ডে আসছি, তাহলে সোজা কথা একই দাঁড়াচ্ছে যে রিটার্ন কত পাবো। কিন্তু এখানে তো গল্প শুরু হচ্ছে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিস্ক দেখেই তো ভয় লাগছে। ইনভেস্টাররা হয়তো ইনভেস্ট করতে পারছেন না, কিংবা পুরোপুরি ভালোভাবে ইনভেস্ট করতে পারছেন না। লোকে মনে করে রিটার্ন কাম ফ্রম দ্য মার্কেট, উইচ ইজ ট্রু, মার্কেট থেকে রিটার্ন আসছে, কিন্তু আমরা বলি রিটার্ন কামস ফ্রম রিস্ক। এখন পুরো পৃথিবীতে ইন্ডিয়া ইজ দি ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি। পার্সোনাল ফিনান্স ইজ মোর পার্সোনাল দ্যান ফিনান্স। এখানে গণিত নয়, ফিনান্সও নয়, ইট ইজ মোর পার্সোনাল। 2 বছর 5 বছর মার্কেট কারেকশন হলো, পালিয়ে গেল, টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে। ইনভেস্টাররা ইনভেস্ট করা শুরু করেছেন। আমার দুটো এসআইপি আছে, আমার কিছু মিউচুয়াল ফান্ড আছে, আমার কিছু এফডি আছে, কিন্তু গোল পোস্ট নেই। কেন করছি, কোথায় নিয়ে যাব, আমার আলটিমেট অবজেক্টিভ কী সেটা বুঝতে পারছি না, সেটা ভাবছিও না। এই জন্যই বলা হয় যে লোকের কী দরকার, পথ প্রদর্শক। আমি যদি নিজে করি, গোল পোস্ট আমার কাছে ঠিক নেই, তো যদি আপনার মতো কোনো লোক থাকে পথ প্রদর্শক, যে বলবে ঠিক কোনটা ভুল কোনটা, হিন্দিতে বলা হয় স্বার্থী জরুরি হয়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের সময় ইনভেস্টাররা 3টি মেন ভুল, যা সাধারণ ভুল লোকে করে, সেটা অ্যাভয়েড করলে অনেকটা ভালো করতে পারে। এমন 3টি ভুলের ব্যাপারে যদি একটু কিছু বলতে। প্রথম কথা হলো, আরেকটা হলো যে তৃতীয়, হ্যালো, আই এম প্রবীণ আগরওয়াল, দ্য ফাউন্ডার অ্যান্ড সিইও অফ প্রবীণ আগরওয়াল এম্পাওয়ারিং ইনভেস্টার্স। আজকে আমাদের সাথে আছেন মিস্টার জয়দীপ সেন, স্বনামধন্য ব্যক্তিত্ব। ফাইন্যান্সিয়াল সার্ভিসে 25 বছরের বেশি অভিজ্ঞতা, 4খানার বই লিখেছেন, গণ্যমান্য ব্যক্তিত্ব। অনেক দিন ধরেই এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আজ ওনার সাথে আমরা কথা বলে জানবো পার্সোনাল ফাইন্যান্সের উপর বিভিন্ন টপিকে আমরা কথা বলবো ওনার সাথে আজকে। ওয়েলকাম জয়দীপবাবু। ধন্যবাদ। জয়দীপবাবু, প্রথমে শুরু করছি যে যখন আমরা ইনভেস্ট করি তখনও আমাদের পকেট থেকে টাকা বেরোয়, আর যখন আমরা কোনো কিছু কেনাকাটা করি সেই সময় পকেট থেকে টাকা দিতে হয়। তো অনেক সময় দুটো জিনিস একই রকম মনে হয়। কেনাকাটার সময় আমার পছন্দ হলো, আমি নিলাম। ইনভেস্ট করার সময় আমার পছন্দ হলো, আমি ইনভেস্ট করলাম। ক্ষতি কি? নমস্কার। তো এটা খুবই দরকারি জিনিস এবং লোকের জানা খুবই প্রয়োজন। ঠিকই বলেছেন আপনি, যখন আমি কিছু কিনতে যাচ্ছি, কোনো খাবার খেতে যাচ্ছি, কোনটা খেতে ভালো, কোনো আইসক্রিম কিনবো, কোন ফ্লেভারটা আমার ভাল লাগে, সবই ঠিক আছে। কিন্তু যখন আমার শরীরটা খারাপ হয়, তখন আমি কোন ওষুধটা খাই? যেটা নট লা দরকার। হ্যাঁ, এখন কি করে বুঝবো কোনটা দরকার? আমি কিন্তু দেখি না কোন ওষুধটা আমার ভাল লাগে। ঠিক। বা এরকমও হয় না বা হতেও পারে না, ডাক্তারের কাছে গেলাম, উনি বললেন যে আমার কাছে ৫ টা ওষুধ আছে। লাল, নীল, হলুদ, সবুজ, কোনটা আপনার ভাল লাগে? ওখানে পুরো অন্যরকম। আমি জানি উনি ডাক্তার, উনি জানেন, উনি ডায়াগনোসিস করবেন, করে উনিই বলবেন কোনটা আমার জন্য ভালো। তার মানেটা কি? ১ম টাই হলো যে which one I like, রাইট। দ্বিতীয়টা হলো যে কোনটা it is not about I like it or not, which is more suitable for me। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে যখন আমি আমার কষ্টার্জিত পয়সা বিনিয়োগ করছি, দেখতে হবে যে কোনটা আমার জন্য ভালো। সেটা হয়তো আমার ইমিডিয়েটলি ভালো নাও লাগতে পারে। যেমন ওষুধটা আমি খাচ্ছি, সেটার স্বাদটা ভালো নাও হতে পারে। কিন্তু সেই ওষুধটা আমার জন্য ভালো। তো সেখানে যে বড় কথাটা আমরা যেটা বলি সেটা হলো suitability, that has to suit me। যদি সেটা আমার জন্য suitable হয়, যেমন করলা আমার তো খেতে ভাল লাগে না। বাট if it is suitable আমাকে খেতেই হবে। তো লোককে এইটা দেখে জিনিস কেনা উচিত যে আমি কিছু কিনতে গেলাম, জামাকাপড় কিনতে গেলাম, আইসক্রিম কিনতে গেলাম, আমার কোনটা ভাল লাগছে। কিন্তু খুবই যেগুলো দরকারি জিনিস, যেমন ধরুন কোনো সমস্যা হয়েছে, উকিল কি বলছে? দ্যাট ইস নট লাইক আমার জীবনে আমার কি করা উচিত, উকিল কি বলছে, কি করা উচিত সেটাই দেখতে হবে। তো এখানে কি তফাৎটা কোথায়? না জামা কিনছি ৳৫০০, ৳১,০০০, আইসক্রিম খাচ্ছি ৳১০০, ৳২০০, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু যখন আমি নিবেশ করছি, বিনিয়োগ করছি, সেটা কারো তো পুরো জীবনের কামাই। যাকে বলা হয় কষ্টার্জিত পয়সা। তো সেখানে লোকের আরো বেশি কেয়ারফুল হওয়া উচিত। খুব ভালো। অনেক সময়ই, আবার এই কেনাকাটার এক্সাম্পলই দিচ্ছি, অনেক সময়ই আমরা যখন কিছু করি তখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পাই যে এখন মজা পাচ্ছি, পরে দেখা যাবে। আর ওই জন্যই ইএমআইও খুব চলে আজকাল। যে জিনিসটা কিনে ফেলি, ধীরে ধীরে করে পয়সা দেবো। তাই আপনি আনন্দটা আগে পাচ্ছেন, আর কষ্টটা পরে দেখা যাবে।
কিন্তু ইনভেস্টমেন্ট করার সময় কষ্টটা আগে, আনন্দটা পরে। আর যে জিনিসে আমরা কষ্ট কেউ নিতে চায় না, আর সেজন্য আমরা ইনভেস্টমেন্টটাকে procrastinate করি। তাহলে শুরু করব কিভাবে? মনে হবে করা তো হ্যাঁ, দরকার, কিন্তু কিছুদিন পরে করি, এই মাসটা একটু চাপ আছে। তো এভাবে তো সময় বেরিয়ে যায়। হ্যাঁ। তো এই জিনিসটা হয়, খুবই লোকের হয়। তো কথা হচ্ছে যে বলা সহজ, করা শক্ত, কিন্তু সেটা করতে হবে। যেমন ধরুন যে আমি যদি মাসল বানাতে চাই, আমাকে জিমে যেতে হবে, রোজ যেতে হবে, রোজ কষ্ট করতে হবে। যদি আমি মনে করি যে কষ্ট পাচ্ছি না তাহলে কিন্তু হবে না। এটা ব্যাপারটা সেরকমই। তো কথা হচ্ছে যে এরকম হয় এই যারা আপনি বললেন না ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন পার্টিকুলারলি এটা তো আমি বেশি করে দেখছি। আমার এখন বয়স 58 প্লাস। আমি যখন কলেজে যাই বা নিজেরই মেয়েকে দেখি, নেক্সট জেনারেশন দে ওয়ান্ট ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। তো কথা হচ্ছে যে somewhere you have to have some self control তা না হলে হবে না। লোকে যে করে না তা নয়। তো কথা হচ্ছে যে একবার যদি আপনি শুরু করেন, আপনি জিম জয়েন করলেন, কিছুদিন করলেন। দেখলেন যে ১ ইঞ্চি ১ ইঞ্চি বললে বেশি হয়ে যাবে। একটুখানি মাসল বেড়েছে। মানে হ্যাঁ, হতে পারে। আমি ১ মাস কষ্ট করলাম, একটুখানি মাসল বেড়েছে। আমি ৩ মাস ৬ মাস কষ্ট করলাম, ১ ইঞ্চি মাসল বেড়েছে। মানে হচ্ছে, কাজটা আস্তে, আস্তে হচ্ছে। তো সেরকম আপনি যদি কষ্ট করে শুরু করেন যে হ্যাঁ, যখন দেখছেন যে আস্তে, আস্তে কাজটা হচ্ছে, তখন আপনারা মোটিভেশন পাবেন। আরেকটা ব্যাপার হলো যে এই গ্র্যাটিফিকেশনটা লোকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও নিয়ে আসে এবং তার খারাপ ফলটাও হাতে, হাতে পেয়ে যায়। কিরকম? এই যে আগেরটা বলছি, শুরুতে জোর করে একবার করতে হবে। হ্যাঁ, তারপর যেমন আমরা বলি ৪০ দিনে অভ্যাস ফর্ম হয়ে যায় কিংবা ৩ সপ্তাহ অভ্যাস ফর্ম হয়। ধীরে, ধীরে অভ্যাসটা আসবে। আর যখন ওটার সুফল আপনি একটু, একটু করে দেখতে পাবেন, তাহলে আনন্দ পাওয়া শুরু হবে আর আপনার হ্যাঁ, কন্টিনিউয়েশনটা করাটা সোজা হয়ে উঠবে। হ্যাঁ। এটা যদি আপনি বলেন একটা উদাহরণ দিই। যদি ডাক্তার বলে চান করতে ঠান্ডা জলে। ১ম পারব না। আস্তে, আস্তে কষ্ট হবে, কষ্ট হবে কিন্তু করতে, করতে গা সওয়া হয়ে যাবে। এটা সেরকমই যে ১ম কষ্ট হবে কিন্তু গা সওয়া হয়ে যাবে। পরে রিটার্নও পাবেন, সুফলও পাবেন আর অভ্যাসও হয়ে যাবে। তখন হ্যাঁ, ওটাতেই আনন্দ পাবেন। হ্যাঁ। তো যেটা বলছিলাম না যে লোকে বিনিয়োগের ক্ষেত্রে গ্র্যাটিফিকেশন নিয়ে আসে তার একটা উদাহরণ দিই। সেবি থেকে ডেটা পাবলিশ করেছে অ্যাবাউট ডেরিভেটিভ ট্রেডিং। সেখানে ডেটাতে বলছে যে প্রতি ১০০ জন ডেরিভেটিভ ট্রেডারের মধ্যে ৯৩ জন লস করে। চিন্তা করুন। ১০০ জনের মধ্যে ৯৩ জন লস করে। কিন্তু ডেরিভেটিভ ট্রেডিং তো বাড়ছেই। আমরা করোনার সময়ও হ্যাঁ, দেখলাম। তারপরেও দেখছি যে সেই নাম্বারটা খুব হু, হু করে বেড়ে যাচ্ছে। ১০০ এর মধ্যে যদি ৯৩ জন লস করছে, তাহলে সেই জিনিসটা এত হু, হু করে কেন বাড়ছে? দ্যাট এক্সাক্টলি ইস দ্য পয়েন্ট। আপনি যে কথা বললেন না, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। হয় একই লোক বারবার করছে বা নতুন লোক আসছে। পিপল আচ্ছা, ওয়ান্ট ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আচ্ছা। হ্যাঁ, আরেকটা কথা বলি। এই যে সেবির যে পরিসংখ্যান সেখানে এটাও আছে যে এই যে লোকেরা লস আমি করছে লিভারেজ করব, হঠাৎ করে আমি অনেক টাকা করতে পারি। যে ইনস্ট্যান্ট একটা কিছু হ্যাঁ, গ্র্যাটিফিকেশন হতে পারে। হ্যাঁ। সেই ভাবনার চিন্তাতেই ডেরিভেটিভস এ নিজের থেকে লোকে নিয়ে আসছে। নিজের থেকে লোকে আসছে। তো এটা বলছিলাম যে কি ধরনের লোকেরা আসছে। আমি এই প্রসঙ্গতেই বলছি যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। সেবি রিপোর্টে এটাও বলছে যে কি ধরনের লোকেরা এখানে আসছে এবং লস করছে। দে আর মোস্টলি ইয়াং অ্যান্ড দে আর মোস্টলি নট আর্নিং মাচ। এর মানেটা কি? ইয়াং মানে কি? তাদের বয়স ৩০ এর কম। আর নট আর্নিং মাচ মানে কি? বছরে ৫,০০,০০০ এর কম। ওহ! চিন্তা করুন। আমি খুবই ইয়াং, আমি বছরে ৫,০০,০০০ এর কম রোজগার করি। কিন্তু I want instant gratification from my investments also. অনেকটাই লটারি কাটার মতো ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, ইএমআই তেও আমাদের টাকা দিতে হয়। এসআইপি তেও টাকা দিতে হয়। তফাৎটা কি? হ্যাঁ। এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। ইএমআই হলো যে আমি খরচাটা করে ফেলেছি। এবার আমাকে দিতে হবে, ভর্তুকি দিতে হবে। আর এসআইপি হলো যে আমি খরচাটা এখনো করিনি, পয়সাটা আমার, তার মুনাফাটা আমি কামাচ্ছি। যখন আমার ইচ্ছে আমি ভোগ করব। তো একটা যেটা হলো ইএমআই হলো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যে আমি খরচাটা করে ফেলেছি। এবার আমাকে শোধ করতে হবে। আর এসআইপি আমার। মানে আমি রাজা, আমার পয়সা আমার কাছে আছে, আমি ভোগ করছি, পয়সাটা আছে আমার কাছে। যখন খুশি ভোগ করব। মিউচুয়াল ফান্ডে যারা ইনভেস্ট করছেন, তারা তাদের অনেকেরই আগে এফডিতে ইনভেস্ট করার অভিজ্ঞতা আছে কিংবা এখনো করছেন। এফডিতে সোজা কথা রিটার্ন কত পাবো? সেখানে রিস্কের ব্যাপারটা কম, ভোলাটিলিটি কম। তো রিটার্ন কত পাবো? সেই মানসিকতা থেকে যখন আমরা মিউচুয়াল ফান্ডে আসছি, তাহলে সোজা কথা একই দাঁড়াচ্ছে যে রিটার্ন কত পাবো? কিন্তু এখানে তো গল্প শুরু হচ্ছে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। হ্যাঁ, কত পাবোর গল্প থেকে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। রিস্ক দেখেই তো ভয় লাগছে। ইনভেস্টররা হয়তো ইনভেস্ট করতে পারছেন না কিংবা পুরোপুরি ভালোভাবে ইনভেস্ট করতে পারছেন না। এই দ্বন্দ্ব থেকে, দুবিধা থেকে কি করে বেরিয়ে আসবেন হ্যাঁ। ইনভেস্টররা? তো এটা খুবই ন্যায্য কথা যে আমি যখন আমার পয়সা ইনভেস্ট করছি এবং আমি ব্যাংক এফডিতেই অভ্যস্ত, হুম, তখন আমি দেখব যে কত পাচ্ছি। কিন্তু কথা হচ্ছে যে একটা কথা আছে যে রিটার্ন কোত্থেকে আসে? আমাদের লাইনে বলা হয় যে রিটার্ন আসে ফ্রম রিস্ক।
লোকে আচ্ছা। মনে করে রিটার্ন কাম ফ্রম দ্য মার্কেট, হুইচ ইজ ট্রু। মার্কেট থেকে রিটার্নটা আসছে। কিন্তু আমরা বলি রিটার্ন কামস ফ্রম রিস্ক। আপনি যত বেশি রিস্ক নেবেন, তত বেশি রিটার্ন আপনি আশা করতে পারেন। এইজন্য রিস্ক রিওয়ার্ড রেশিও বলা হয়। এক্সাক্টলি, যে রিস্ক রিওয়ার্ড রেশিও। আপনি রিওয়ার্ড যদি বেশি চান হ্যাঁ, তাহলে রিস্কটা বেশি নিতে হবে। হ্যাঁ। আগে এফডি দিয়েই বলি। আপনি যদি এফডি করেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে বা এইচডিএফসি ব্যাংকে কত পাবেন? 6%, 7%, ঠিক আছে? তারপরে গেলেন কোনো স্মল ফিন্যান্স ব্যাংকে, আপনি কত পাবেন? ৭, ৮, হয়তো ৯ পেয়ে যাবেন। আপনি গেলেন কোনো কোঅপারেটিভ ব্যাংকে, কত পাবেন? ৯, ১০, ১১। কোনো খুব খারাপ কোয়ালিটির ছোট কোঅপারেটিভ ব্যাংক আরো বেশি পেতে পারেন। রিস্কটা বাড়ছে, রিটার্নটা বাড়ছে। এবারে কথা হলো আপনার যেটা প্রশ্ন যে ইকুইটি বা মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট যেগুলো, হ্যাঁ, ঠিক কথা। ইনফ্যাক্ট সেবির নিয়মই হলো যে, যেকোনো মিউচুয়াল ফান্ড বা যেকোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ক্যানট সেল আ প্রোডাক্ট অন দ্য বেসিস অফ এক্সপেক্টেড রিটার্ন। ঠিক আছে? একদম ঠিক। আবার আরেক দিকের নিয়ম হলো, নিয়ম নয়, আপনি যেটা বললেন যে লোকে দেখবে কত পাবো। তো সেখানে আমরা যেটা করি বা আমরা যেটা বলি যে ঠিক আছে, কত পাবো সেটা বলতে পারব না। বাট উই ক্যান অলওয়েজ শো হিস্টোরিক্যাল রিটার্নস। উইথ এ ডিসক্লেমার দ্যাট পারফরম্যান্স মে অর মে নট সাস্টেইন ইন দ্য ফিউচার। সেটা তো লোকে শুনে, শুনে বোর হয়ে গেছে। এটা সামথিং লাইক আ সকালে এটা বউ আমাকে যা বলে ওটা আর বললাম না। সেটা শুনে, শুনে অভ্যাস হয়ে গেছে। আর এটাও শুনে, শুনে মিউচুয়াল ফান্ডস আর সাবজেক্ট টু ওটা তো ঠিক আছে। লোকে শুনে, শুনে বোর হয়ে গেছে। একটা পরিসংখ্যান দিই। গত ৪০-৪৫ বছরে ইকুইটি সেনসেক্স ইন্ডেক্স যেটা, অনেক পুরনো হিস্ট্রি আছে ৪০-৪৫ বছর। তাতে মোটামুটি সিএজিআর মানে প্রতি বছরে কত রিটার্ন দিয়েছে, কম্পাউন্ডে কত দিয়েছে? মোটামুটি ১৪% দিয়েছে। ঠিক বললাম তো? ১৪%? ১২ নাকি? যাকগে ১৩, ১৪ হোয়াটএভার। ঠিক আছে। কারণ ওতে ডিভিডেন্ড এড হয় না? টোটাল রিটার্ন বলে হ্যাঁ, এখন। হ্যাঁ, প্রাইস প্লাস হ্যাঁ, হ্যাঁ, ডিভিডেন্ড। হ্যাঁ, 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 তো ডিভিডেন্ড নিয়ে ১৩-১৪% হ্যাঁ, যা হোক হ্যাঁ, হ্যাঁ, দিয়েছে। হ্যাঁ। তো সেটা আমরা বলতেই পারি যে গত ৪০-৪৫ বছরে সেনসেক্স দিয়েছে ওরকমই। যা হোক ১৩-১৪% দিয়েছে। নিফটি ওরকমই মোটামুটি দিয়েছে। মোটামুটি গত ৩০ বছরের ইতিহাসে। সেটা আমরা বলতে পারি। ঠিক আছে? এবারে কথা হলো যে যিনি এখন বিনিয়োগ করছেন, তাকে আমরা লিখে দিতে পারব না যে কত পাবে। এটা তো এফডি নয়। তাকে আমরা কি বলতে পারি? উইদিন দ্য রুলস। সেবি থেকে বলছে যে উই ক্যানট আ ইন্ডিকেট অর গ্যারান্টি এনি রিটার্ন। তো সেখানে আমি যেটা বলি সেটা হচ্ছে যে, এই যে গত ৪০ বছরে যে ১৩ বা ১৪% রিটার্নটা এসছে, এটা কোত্থেকে এসছে? এটা একটা মোটামুটি একটা বেসিস আধার আছে। সেটা হলো মোটামুটি নমিনাল জিডিপি গ্রোথ অফ দ্য কান্ট্রি। এই জিনিসটা কি? একটা হলো জিডিপি গ্রোথ আমরা যেটা দেখি বছরে ৬%, ৭%, কালকে একটা পরিসংখ্যান এসেছে 7.8% ফর ফার্স্ট কোয়ার্টার এপ্রিল, মে, জুন। তো যদি এই ৬ বা ৭ বা ৮% হলো রিয়াল জিডিপি গ্রোথ। রিয়াল জিডিপি প্লাস ইনফ্লেশন হলো গিয়ে নমিনাল জিডিপি গ্রোথ। তো গত ৪০ বছরে মোটামুটি ওরকমই হয়েছে। মানে মোটামুটি ১১-১২% নমিনাল জিডিপি গ্রোথ হয়েছে। তো এখন পুরো পৃথিবীতে ইন্ডিয়া ইস দি ফাস্টেস্ট গ্রোইং মেজর ইকোনমি। যদি মোটামুটি ৭% জিডিপি গ্রোথ হয়, ইনফ্লেশন মোটামুটি ৪ বা ৫ হোয়াটএভার, মানে মোটামুটি এরকম ১০-১২% তো নমিনাল জিডিপি গ্রোথ হবেই। তো সেখান থেকে একটা আইডিয়া পাওয়া যেতে পারে যে ইকুইটিতে মোটামুটি অতটা পাওয়া যাবে। ঠিক আছে? লঙ্গার টার্মে মার্কেট, শর্ট টার্মে যেমন আমরা জানি যে মার্কেট হ্যাঁ, সেন্টিমেন্টের উপরে চলে, লং টার্মে আর্নিংস এর উপর চলে। আর হ্যাঁ, একটা কান্ট্রির নমিনাল জিডিপি যে দরে গ্রো করছে, হ্যাঁ, সেই আর্নিংটা ক্যাপিটাল মার্কেটেও রিফ্লেক্ট হওয়ার কথা, আর সেই হ্যাঁ, হিসাবে রিটার্নটাও আসার কথা। হ্যাঁ। তো এখানে আর লোকে সাথে আপনার যে ফিক্সড ডিপোজিটে আমরা একটা ফিক্সড রিটার্ন জানি, হ্যাঁ, সেটা রিস্ক ফ্রি রিটার্ন। এখানে রিস্ক নিচ্ছি, তো রিটার্নটাও অনুপাতিকভাবে একটা ভোলাটিলিটি থাকছে ইকুইটি মার্কেটে, হ্যাঁ। তো রিটার্নটাও একটু বেড়ে যাওয়ার কথা। সেই ভেবেচিন্তেই ইনভেস্টমেন্টটা করতে হবে। তো এখানে হয়তো দর্শকরা ভাবছেন যে এটার আধারটা কি? এই যে কথাটা বললাম, নমিনাল জিডিপি গ্রোথ সেই অনুযায়ী রিটার্নটা পাওয়া যেতে পারে। এর আধারটা হলো যে ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং বা সার্ভিসেস তার টপ লাইন মানে কত টাকা সে ব্যবসা করছে সেইটা। দ্যাট ইজ মোর অর লেস আ ফাংশন অফ নমিনাল জিডিপি গ্রোথ। তারপরে বটম লাইন সেটা ফাংশন অফ হোয়াট? ম্যানেজমেন্ট এফিশিয়েন্সি, টপ লাইন গ্রোথ দুটো মিলিয়ে। তারপরে ইপিএস, আর্নিং পার শেয়ার। তো মোটামুটি বলা হয় যে অনেক বছর ধরে ইপিএস গ্রোথ যতটা হবে মোটামুটি অতটাই আপনি যেটা বললেন শর্ট টার্মে অনেক ওঠানামা করবে, নাচানাচি, কান্নাকাটি করবে। কিন্তু লং টার্মে গিয়ে মোটামুটি ওই জায়গায় দাঁড়াবে। লং টার্মে ওখানেই হুম। মোটামুটি দাঁড়াবে। যেমন ধরুন আপনি বাজারে কদিন আছেন? ২০ বছর? ৩০ বছর? ৩০ বছর। ৩০ বছর হয়ে গেল। তো আপনি 96 এটাই এ ১ম ইনভেস্ট করেছিলাম। হ্যাঁ। তো 95-96 সেটা নিশ্চয়ই আপনি দেখছেন যে ৩০ বছর ধরে কতটা নমিনাল জিডিপি গ্রোথ হয়েছে আর আপনার নিবেশকরা, বিনিয়োগরা কত শতাংশ শর্ট রিটার্ন টার্মে ওটা পেয়েছেন। দেখতে পাচ্ছি আমরা ২০২১ এর ২২ এর পরে বাজারে আমরা ২০% এর উপরে আর্নিং গ্রোথ দেখলাম। আ আর তার সেই হিসাবে বাজারও খুব ভালো রিটার্ন দিল। আর গত ১ বছরে যখন আমরা দেখতেছি আর্নিং সাবডিউড, তো মার্কেটও একই জায়গায় ঘোরাফেরা করছে, রাদার আমরা কারেকশন দেখেছি। তো লং টার্মে মার্কেট আর্নিং এর উপরেই চলছে।
হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে FY25 মানে ২৪-২৫ সালে আর্নিং গ্রোথ কিন্তু কম হয়েছে। আর মার্কেটটাও এইবারে থিতু হয়ে আছে। হ্যাঁ, এইবারে ২৬-২৭ সালে অ্যাজ পার প্রজেকশন আর্নিং গ্রোথ ভালো হবে। তো সেই হ্যাঁ, হিসাবে মার্কেট আবার এক হ্যাঁ, সময়ের মতো ওটাকে দেখবে। হ্যাঁ, মিউচুয়াল ফান্ডে একটা বাস্কেট হয়ে গেল মিউচুয়াল ফান্ড। হ্যাঁ। তো মিউচুয়াল ফান্ডের মধ্যে ইকুইটি ফান্ডও আছে, ডেট ফান্ডও আছে, ব্যালেন্স ফান্ডও আছে। মিউচুয়াল ফান্ডের মধ্যে ডেট ফান্ডের প্রয়োজনীয়তাটা কোথায়? সেটা হলো যে স্টেবিলিটি ইন পারফরম্যান্স। সেটা হচ্ছে যখন এই হসপিটালে হয় না ইসিজি ওঠানামা করে। যদি আপনি শুধু ইকুইটি পোর্টফোলিও বানান, তাহলে ওঠানামাটা বেশি হবে। ইসিজি ধক, 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 ধক এরকম করে উপর নিচে করবে। যদি পোর্টফোলিওতে কিছুটা ডেট থাকে, উপর নিচেটা কম হবে। একটা উদাহরণ দিই। ২০২০ সালে জানুয়ারি মাসে যদি আপনি নিবেশ করে থাকেন, ২০২০ সালে ২৩শে মার্চ অবধি এট দ্য ইনডেক্স লেভেল মার্কেট কত দিয়েছিল? -38%। তো যদি আপনার পোর্টফোলিওতে শুধু ইকুইটি থেকে থাকে, আপনি সব কত পেয়েছেন? -38%। আবার পরে উঠেছে। ২৩শে মার্চ ২০ থেকে শুরু করে আগামী ১ বছরে কত দিয়েছিল? মোটামুটি 100%। ঠিক বললাম তো? 100% দিয়েছিল। তো ঝপ করে পড়ছে -38%, ঝপ করে উঠছে +100%। যদি আপনার শুধু ইকুইটি পোর্টফোলিও হয়, সে বলে না, ইউ আর রাইট। ওই মেলাতে কি হয় না, ওগুলোকে কি বলে? ওরমভাবে যায়? রোলার কোস্টার, রোলার রোলার কোস্টার কোস্টার। ওরকম। তো এখানে কথা আছে যদি আপনার পোর্টফোলিওতে কিছুটা ডেট থাকে, সেই ৩০% ৪০% যতটাই হোক আপনার সুবিধা মতো, আপনার প্রয়োজন মতো, তাহলে ওই ওঠানামাটা কম হবে। আমরা জানি যে পাওয়ার অফ কম্পাউন্ডিং এর জন্য একটা ভালোভাবে একটা ওয়েলথ ক্রিয়েট করার জন্য আমাদের অনেকটা সময় দেওয়া দরকার মার্কেটে। আর সেটা যদি আমরা ভলাটিলিটিটা খুব বেশি নেই, তাহলে মার্কেট থেকে ধাক্কা খেয়ে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা হ্যাঁ, থাকবে। একদম, সেক্ষেত্রে একদম। যদি আমরা ওই শক অবজার্ভার এর কাজটা করতে পারি ডেট ফান্ডগুলোকে নিয়ে, সেক্ষেত্রে ডিউরেবিলিটিটা বেড়ে যাবে। হ্যাঁ, আর সেক্ষেত্রে আমরা যদি আবার টিকে থাকি তাহলে রিটার্নটা তো পেয়েই যাব। দুটো রাইট? উদাহরণ দিই। উদাহরণের লোভ এসছে। একটা উদাহরণ হলো যে বলা হয় ডায়মন্ড যেটা, বলা হয় "আ ডায়মন্ড ওয়াজ ওয়ান্স আ কোল" যে কিনা ঠিক, অনেক চাপ সহ্য করেছে। কেউ কয়লার কয়লায় থেকে গেছে, কেউ চাপ সহ্য করে আজকে ডায়মন্ড হয়েছে। ঠিক, আরেকটা হলো বাঁশ গাছ। আমি বিশ্বাস করি বলা হয় যে একটা বাঁশ গাছ বড় হতে কদিন লাগে? ৭ বছর। ঠিক। ১ম ৩-৪ বছর কিচ্ছু হয় না। জাস্ট ওইখানেই পড়ে থাকে। থাকে। তারপর থেকে যখন গ্রোথ শুরু হয় এবং যে হারে বৃদ্ধি পায় সব থেকে উপরে উঠে যায়। রাইট। তো নিবেশকের জন্য এটা মনে রাখতে হবে। বিনিয়োগকারীদের জন্য এটা মনে রাখতে হবে যে আপনাকে লেগে থাকতে হবে। পালিয়ে গেলে হবে না। বেরিয়ে গেলে হবে না। আর সেজন্য যে ভোলাটিলিটি আছে এগুলোকে যদি আমরা একটু আয়ত্তের মধ্যে রাখতে পারি, তাহলে হ্যাঁ, আমাদের ওঠানামায় অসুবিধাটা একটু কম হবে। আয়ত্তের মধ্যে রাখা যাবে না। যদি আমাদের আমি আয়ত্তের পুরো মধ্যে কি ইকুইটি আছে? না নিয়ে আমি পোর্টফোলিওতে যদি ডেট ফান্ড রাখি তাহলে আমার না, 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 না। ভোলাটিলিটিটা কম হবে? কথা হচ্ছে এটা একটু ফিলোসফিক্যাল লাগবে কথাটা। কথা হচ্ছে যে পৃথিবীতে কিছুই কিন্তু আমার আয়ত্তের মধ্যে নেই। আচ্ছা। সবই সাবজেক্ট ওনার। টু মার্কেট রিস্ক। সবই ভগবানের। আমার আয়ত্তে কিচ্ছু নেই। ইট ইস অল ইন দ্য মাইন্ড। ঠিক। মাইন্ডসেটটা তৈরি করে নিতে হবে। কথা হচ্ছে যে ধরুন না কেন, আমরা রেকর্ডিং করছি। কোথাও কিছু আওয়াজ হলো। আমি ডিস্টার্ব হতেই পারি। "কি হলো? আমরা রেকর্ডিং করছি, আওয়াজ হলো কেন?" বাট ইফ আই এম ক্লিয়ার হিয়ার, আওয়াজ ওখানে হচ্ছে, হোক না। আমি আমার কাজটা করব। ইটস অল ইন দ্য মাইন্ড। আমরা ডু ইউ বলি এগ্রি উইথ মি? একদম। অনেকেই বলেন যে ইনভেস্টমেন্টটা খুব বড় গণিত না, খুব বেশি ইন্টেলিজেন্স এর ব্যাপার না, ইমোশনাল হ্যান্ড হোল্ডিং এর ব্যাপার। হ্যাঁ, আ লং টার্মে আপনাকে বাজারে টিকে থাকতে হলে সেই গণিতটা বুঝতে হবে। আপনার পোর্টফোলিওতে ৪ টা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড আছে। ৩ টা ভালো রিটার্ন দিচ্ছে, ১ টা কম রিটার্ন দিচ্ছে। মনেই হতে পারে যে আমরা কি চাই? ভালো জিনিস কিনবো। একটা খারাপ আছে, ওটাকে না হলে যেমন আমরা রিটার্ন করে দেই জিনিস, তো আমার মনে হয় যে আমি ইনভেস্ট করব কিন্তু এই কম রিটার্ন এ কেন থাকি? এটাও একটা বেস্ট ফান্ডে ইনভেস্ট করে দেই। এই চার্নিং। কিন্তু আরেকদিকে কথা হচ্ছে যে আমাকে লং টার্মে টিকে থাকতে হবে। তো এই যে চার্নিং এর ব্যাপারটা আছে, এর জন্য অনেক সময় ইনভেস্টমেন্ট রিটার্ন আর ইনভেস্টর রিটার্নটা পার্থক্য হয়ে যায়। ফ্যাক্ট শিট যে রিটার্ন দেখায়, ইনভেস্টরের হাতে সেই রিটার্ন হয়ে ওঠে না। তো এই যে বিহেভিয়ার এর যে ব্যাপারটা টিকে থাকতে হবে, সেটা ইনভেস্টররা কি করে করতে পারেন? হ্যাঁ। তো এদের ৩-৪ টে ব্যাপার আছে। আলাদা, আলাদা ব্যাপার। ১ম কথা আপনি যেটা বললেন যে, আ লোকের যেটা সাইকোলজি যেটা হয়, যে বেশি বড় গণিত না, ইমোশন অ্যান্ড অল দ্যাট। সেখানে ১ম কথা হলো যে বলাই হয় যে, পার্সোনাল ফিন্যান্স ইস মোর পার্সোনাল দ্যান ফিন্যান্স। মোর এখানে পার্সোনাল দেন দ্যান ফিন্যান্স। ফিন্যান্স। এখানে গণিতও নয়, ফিন্যান্সও নয়। তোকে শুনতে অবাক লাগবে কি বলছে? ফিন্যান্সও নয়, ইট ইস মোর পার্সোনাল। তার মানে আপনার ইমোশনগুলো আপনাকে অন্য জায়গায় রাখতে হবে। আর এখানে নন ইমোশনাল ডিট্যাচড ম্যানারে আপনাকে ইনভেস্ট করতে হবে। এটা একটা ব্যাপার। তারপরে কথা হলো আপনি যেটা বললেন না ফান্ডের ব্যাপারে, লোকে এটা করেই থাকে। আপনার অভিজ্ঞতা সেরকমই হবে। আপনার নিবেশকরা বলবে এটা ভালো করছে, ভালো করছে না। হুইচ ইস কোয়াইট ন্যাচারাল। কিন্তু এরকম একটা থিওরি আছে, একটু বড় লাগবে শুনতে। ব্রিনসন বিবাওয়ার হুড। এটা গুগল আচ্ছা, করলে পেয়ে যাবেন। আচ্ছা। ব্রিনসন বিবাওয়ার হুড থিওরি।
ওই রিসার্চ করে ওনারা বলেছিলেন যে আপনার পোর্টফোলিওতে কত রিটার্ন আসবে ওভার আ লং পিরিয়ড অফ টাইম ইজ মোস্টলি মানে কত 80-90% ইজ আ ফাংশন অফ দি ওভারঅল পোর্টফোলিও অ্যালোকেশন। আচ্ছা। এর মানে কি? কত ইকুইটি, কত ডেট, কত গোল্ড, কত যা কিছু আছে আপনার ঠিক, রিয়েল এস্টেট এখন যা ঠিক, আছে ঠিক, 80-90% ইজ আ ফাংশন অফ দ্যাট। ঠিক। আর উইদিন দ্যাট মানে ইকুইটিতে ফান্ড এ না ফান্ড বি না ফান্ড সি, ডেটে ফান্ড এ না ফান্ড বি না ফান্ড সি দ্যাট ইজ রেলেভেন্ট। দ্যাট ইজ লাইক অনলি 10 or 20% অফ দ্য পোর্টফোলিও। আচ্ছা। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাট্রিবিউশনাল অ্যানালিসিস। আপনি কোন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট কতটা করেছেন, তার হ্যাঁ, পার্সেন্টেজের উপর লং টার্ম রিটার্নটা আসবে। সেই এক্সাক্টলি। ভেরিয়েশন গুলো থাকবে সেই অ্যাসেট ক্লাসের মধ্যে, হ্যাঁ, ফান্ড এ না ফান্ড বি না সি, হ্যাঁ, সেটা শর্ট টার্মে বেশি দেখা যাবে। যতদিন এগিয়ে যাবে ততটা ফ্ল্যাট হয়ে যাবে। হ্যাঁ। আরেকটা ব্যাপার হলো এই যে ঠিক আছে এটা তো বলে দিলাম যে কোন ফান্ড ভালো করছে সেগুলো ঠিক আছে দেখবেন। দ্যাট ইস নট দ্য বিগ থিং। বিগ থিং ইস যে ওভারঅল অ্যালোকেশন কত আছে, কত ইকুইটি, কত ডেট, কত গোল্ড সেটা বড় ব্যাপার আছে। এবার কথা হচ্ছে যে বিনিয়োগকারীরা ভাববেন যে এই ফান্ডটা তো ভালো করছে না। এই ফান্ডটা কেন রাখবো? কথাটা ঠিক। কিন্তু এখানে কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ টাইম টু দ্য ফান্ড ম্যানেজার। একটা উদাহরণ দিই। এরকম অনেক হয় ৫ টা ১০ টা ইনিংস হয়ে গেল সচিনের, একটাও সেঞ্চুরি নেই। এই রিসেন্টলি হয়েছিল বিরাট কোহলি। অনেক ম্যাচ খেলছে, রান হচ্ছে, রান হচ্ছে, রান হচ্ছে। ওকে বলছে, "কি করছে? ওকে সিলেক্টররা কেন টিমে রাখছে?" তারপর আবার ফর্ম ফিরে এলো, সেঞ্চুরি করল। তো কথা হচ্ছে যে ইভেন আ গুড ফান্ড ম্যানেজার ইস আ হিউম্যান বিইং। অ্যান্ড তার উপর মার্কেট সাইকেলও আছে। আমরা যদি হ্যাঁ, গ্রোথ কোয়ালিটি স্টকে কোয়ালিটি হ্যাঁ, অবজেক্টিভের ফান্ড মানে দিয়েছি, কিংবা ভ্যালু ওরিয়েন্টেড ফান্ডে দিয়েছি, এখন ওই এক্সাক্টলি। সাইকেলটা যদি অন্য ধরনের যাচ্ছে, ইন্টারেস্ট রেট সাইকেল আলাদা ধরনের, হ্যাঁ, ওইরকম সময় আমাদের অপেক্ষা করে থাকতে হবে যে সেই হ্যাঁ। সাইকেলটা ফিরে আসলে ফান্ডের পারফরম্যান্সটা আসবে। তো কথা হচ্ছে যে ইউ হ্যাভ টু গিভ অ্যাডেকুয়েট টাইম বিফোর ইউ ডিসাইড এই ফান্ড ম্যানেজার ভালো নয়, আমি অন্য ফান্ডে যাচ্ছি। আল্টিমেটলি হ্যাভ টু ডু ইট। যদি অনেক দিন ধরে এরকম করে। তো আপনার কি এক্সপেরিয়েন্স? আপনি কি ধরনের ফান্ডে আপনার নিবেশ থাকতে পয়সা লাগান? লাইক আপনি যেটা বললেন না ভ্যালু ফান্ডে লাগান? ভ্যালু ফান্ডও থাকে, ডাইভার্সিফাইড থাকে। হুম, আপনি যেটা বললেন যে একটা ইনভেস্টর যাতে টোটালিটিতে ওভারঅল রিটার্নটা মিস না করে। আর হ্যাঁ, সেই রিটার্নটাও অনেক, সেটা কম্পাউন্ডিং হয়, অনেক হয়ে যায়। তার মধ্যে আমরা আবার খুব বেশি সেক্টরিয়াল থিমেটিক ওসবে না গিয়ে, একটা গেমিং না করে, ওভারঅল মার্কেট রিটার্ন যদি উনি পান হুম। আর বাজারে থাকতে পারেন অনেকদিন ধরে, তাহলে যতটা জিনিসটাকে সিম্পলিফাই করা যায়, কিন্তু সিম্পল ইজ নট ইজি আমরা জানি। তো কিন্তু যতটাই সিম্পল করা যায়, সহজ করা যায়, যাতে টিকে থাকা যায়, তাহলে রিটার্নটা বেশি হ্যাঁ, পাওয়া যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছিলেন যে ইনভেস্টমেন্ট রিটার্ন আর ইনভেস্টর রিটার্ন। তফাৎটা কি? এই যে মিউচুয়াল ফান্ডরা বলে না যে এই ফান্ডটা ২০ বছরে ২০% সিএজিআর দিয়েছে। পরিসংখ্যান ঠিক। দ্যাট ইস আ সেবি অ্যাপ্রুভ বা দাদা সেবি অডিটেড ডেটা পয়েন্ট দিয়েছে। কিন্তু সেই মিউচুয়াল ফান্ডরাই পরিসংখ্যান দেয় যে কতজন নিবেশক সেই ২০% সিএজিআর খুবই পেয়েছেন। কম। লেস দ্যান 1%। তার কারণটা কি? লোকে আগে পালিয়ে যায়। ২ বছর, ৫ বছর মার্কেট কারেকশন হলো, পালিয়ে গেল। টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে। ফুটবল আমাদের সবারই পছন্দ। দুপাশে দুটো গোল পোস্ট থাকে। আর ১১ আর একজন প্লেয়ার, মাঝখানে একজন রেফারি। তো তার মধ্যে এই বল নিয়ে খেলা হচ্ছে। এখন যদি গোল পোস্টটা সরিয়ে দেওয়া যায়, হুম, তাহলে দৌড়াবো কোন দিকে? কিন্তু ইনভেস্টমেন্টের সময় সেটাই হয়ে যাচ্ছে। আমি ইনভেস্টমেন্ট শুরু করলাম, রেফারি সিটি দিলেন, বল নিয়ে খেলা শুরু হলো, কিন্তু গোল পোস্ট নেই। এই ইনভেস্টররা ইনভেস্ট করা শুরু করেছেন। আমার দুটো এসআইপি আছে, আমার কিছু মিউচুয়াল ফান্ড আছে, আমার কিছু এফডি আছে। কিন্তু গোল পোস্ট নেই। কেন করছি? কোথায় নিয়ে যাবো? আমার আল্টিমেট অবজেক্টিভ কি? সেটা বুঝতে পারছি না। সেটা ভাবছিও না। তো গোল পোস্ট ছাড়া যেভাবে ফুটবল খেলবো, সেভাবে আবার যদি আমার নিজের গোল পোস্ট বানাচ্ছি না, যে আমি ইনভেস্টমেন্ট করে কোথায় যেতে যাচ্ছি, তাহলে খেলাটাকে ভালোভাবে আমি কি করে খেলতে পারবো? মিউচুয়াল ফান্ড সহি হ্যায় ক্যাম্পেইনের পর, কিংবা ধীরে, ধীরে যেভাবে অ্যাওয়ারনেস এসেছে, অনেকেই ইনভেস্ট করা শুরু করেছেন। কিন্তু এখনো এ কাজ করা হচ্ছে না। জড়িয়ে যাচ্ছে একটু। এইজন্যই বলা হয় যে লোকের কি দরকার? পথ প্রদর্শক। ওই যে বললাম না যে পার্সোনাল ফিন্যান্স ইজ মোর পার্সোনাল দ্যান ফিন্যান্স। আমি যদি নিজে করি গোল পোস্ট আমার কাছে ঠিক নেই। তো যদি আপনার মতো কোনো লোক থাকে পথ প্রদর্শক যে বলবে ঠিক কোনটা ভুল কোনটা। এটা হিন্দিতে বলা হয় সারথি জরুরি হ্যায়। সারথি জরুরি হ্যায় মানে কি? এই যে মহাভারতের যুদ্ধে অর্জুন জিতেছিল। কেন জিতেছিল? নট বিকজ হি ওয়াজ আ গুড ফাইটার। জিতেছিল আচ্ছা। বিকজ কৃষ্ণা ওয়াজ উইথ হিম। দুজনকে মিলে আমাদের একটা মঞ্জিল জরুরি হ্যায়, একটা গোল পোস্ট তৈরি করে নিতে হবে, যে যেতে কোথায় যাচ্ছি। পথ প্রদর্শক চাই। না হলে কি হবে যে এই ফান্ডটা ভালো করছে না বাদ দিই। ওই ফান্ডটা ভালো করছে ওটা দে ওটা আর নিয়ে নিই। আল্টিমেট অবজেক্টিভ কি আমার? ওই টাকা হ্যাঁ। দিয়ে আমার ফাইন্যান্সিয়াল গোল কি, ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ কি, সেটা ভেবে নিয়ে ওইভাবে চলতে হবে। না হলে ভাববো যে এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ। আরেকটা উদাহরণ দিই। ধরুন আপনি তাড়াতাড়িতে কোথাও যাচ্ছেন, ট্যাক্সি করে যাচ্ছেন। তো কিছু একটা হয়েছে ট্রাফিক জ্যাম হয়েছে, সেটা ড্রাইভার স্লো একটু, অন্য ট্যাক্সি তাড়াতাড়ি বেরিয়ে গেল। আপনি একে ছেড়ে দিলেন। "এ না পয়সা না, আমি ওটাতে যাচ্ছি, ও তাড়াতাড়ি যাচ্ছে।" হঠাৎ দেখলেন আল্টিমেটলি এই জায়গায় পৌঁছলো। হতেই পারে। তো সেখানে পথ প্রদর্শকের দরকার যে বলবে, "না, ঠিক আছে, বেশি লাফালাফি করো না, এখানেই থাকো।" বিহেভিয়ারাল বায়াস এর কথা বলছিলাম আমরা। অনেক সময় আমরা বলি
যে খোকা পড়াশোনা করে না তাও 70% পায়। একটু যদি মন দিয়ে পড়াশোনা করে তাহলে 80-90% 90% উপরেই পাবে। মানে আরেকটু বেশি করলে, চেষ্টা করলে আরেকটু বেশি রিটার্ন। মিউচুয়াল ফান্ডে ৩ বছর পর হঠাৎ করে পোর্টফোলিও দেখা হচ্ছে, কিছু ইনভেস্ট করা হয়েছিল, রিটার্ন বেশ ভালো। তাহলে একদিকে খুশি হয় মনে ইনভেস্টরের যে অনেকটা রিটার্ন পেয়েছি। আবার একটু কষ্টও হয়। ৩ বছর আমি দেখলামই না। যদি একটু দেখতাম তাহলে হয়তো আরও একটু বেশি রিটার্ন পাওয়া যেত। আর সেখান থেকে ওই দেখাশোনার জার্নিটা শুরু হয়। আবার বেশি ভালো করতে গিয়ে এটা লং টার্ম একটা ইনভেস্টমেন্ট। আপনার রিভিউ করতে হবে, মনিটরও করতে হবে, সবকিছু করতে হবে। কিন্তু বেশি চার্নিং করলেও জিনিসটা নষ্ট হয়ে যাবে। কিন্তু সেখান থেকে যে এই একটু বেশি চেষ্টা করলে বেশি পাবো, সেই যে একটা মাইন্ডসেট আছে, অন্যান্য জায়গায় সেই জিনিসটা অনেকটা ভালোও, যে বেশি খাটনি করলে বেশি ভালো হবে, বেশি পড়াশোনা করলে বেশি ভালো হবে, অফিসে ভালোভাবে কাজ করলে বেশি গ্রোথ আসবে। তো মিউচুয়াল ফান্ডেও একটু বেশি খাটাখাটি করি, বেশি চার্নিং করি, তাহলে রিটার্নটা একটু বেশি পাবো। আর সেখানে গোড়ায় গলদ হয়ে যায়। এইটার থেকে ইনভেস্টররা কী করে বেরিয়ে আসবেন আর বোঝায় কী করে? আচ্ছা, উত্তর খুব সহজ, সেলফ কন্ট্রোল। আর বোঝায় কিভাবে? একটা উদাহরণ দিই। এরকম একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। আপনি বলছিলেন না ফুটবল। একটা ফুটবলের এক্সপেরিমেন্ট হয়েছিল। যখন পেনাল্টি কিক হয়, পেনাল্টি কিকে কি হয়? গোলকিপার দাঁড়িয়ে আছে, পুরো এত বড় গোল পোস্ট, আর একজন কি বলে? স্ট্রাইকার টাক করে গিয়ে বলটাকে মারবে। তো গোলকিপার কি করে? বলুন কি করে? গোলকিপার কি করে? যতটা পারে কভারেজ করার চেষ্টা করে হ্যাঁ, গোলপোস্টের। কভারেজ কিভাবে করে? লাফায়? লাফায়। এক্সাক্ট লাফায় তো? হ্যাঁ। এক্সপেরিমেন্টে দেখা গেল যে যতজন লাফায় গোলকিপাররা ভুল দিকে লাফায়। হোয়াট ইজ দ্য এন্টায়ার গেম ইজ যে স্ট্রাইকার সে কি ভাবছে? আমি যখন বলটা মারবো, সে পটেনশিয়ালি কোন দিকে লাফাবে? যদি স্ট্রাইকার মনে করে যে সে ওই দিকে লাফাবে, স্ট্রাইকার এদিকে করবে অ্যান্ড ভাইস ভার্সা। তো ইট ইজ আ থিংকিং গেম যে কে কোন দিকে লাফাবে, কে কোন দিকে কিক করবে। এই উদাহরণটা পড়েছিলাম যে হয় ডান দিকে মারছে কিংবা বাঁ দিকে মারছে, হ্যাঁ, কিংবা ম্যাক্সিমাম ক্ষেত্রেও সোজা মারছে। তো গোলকিপার যদি না লাফালাফি করে সোজাও দাঁড়িয়ে থাকে এক্সাক্টলি। তাহলেও বেশি ধরতে পারবে। কিন্তু মনে হচ্ছে যে কিছু না করলে বোকা লাগবে, কিংবা একটু কিছু করি অ্যাকশন। সেই অ্যাকশনের চক্করে জিনিসটা একটু বেশি গন্ডগোল হয়ে যায়। এক্সাক্টলি। এক্সপেরিমেন্ট দেখিয়েছে যে সে যদি কিছু না করে, দাঁড়িয়ে থাকে, হি তাহলে স্ট্যান্ডস আ প্রবাবিলিটিটা বেটার বেশি। চান্স, হ্যাঁ, বেটার প্রবাবিলিটি, হায়ার প্রবাবিলিটি অফ সাকসেস। তো ধরে থাকতে হবে। ধরে থাকতে হবে। ধরে থাকতে হবে। তাহলে লং টার্মে রিটার্নও পাওয়া যাবে আর কম্পাউন্ডিং এ সুফলও পাওয়া যাবে। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইকুইটি ফান্ডে কেন ইনভেস্ট করব? হ্যাঁ, ইকুইটি ফান্ডে ভোলাটিলিটিটা খুব বেশি। হ্যাঁ। তো এখানে কথা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড দিয়ে যেখানে নিবেশ করা যায় সেখানে কি আছে? ইকুইটি আছে, ডেট আছে, গোল্ড আছে, সিলভার আছে। তো মোটামুটি বলা যেতে পারে যে হিস্টোরিক্যালি ইকুইটি সবথেকে ভালো। হ্যাঁ, ভোলাটিলিটি আছে, নিশ্চয়ই আছে। তো ভালো মানে ইন দ্য সেন্স যে ওভার লং পিরিয়ড ইকুইটি যেটা কথা হচ্ছিল মোটামুটি 13-14% সিএজিআর ইকুইটি দিয়েছে ওভার লং পিরিয়ড অফ টাইম। তো এবারে কথা হচ্ছে এই যে ভোলাটিলিটি যেটা আছে সেটা আমি কেন নেব? বা গ্যারান্টি তো কিছুই নেই, ইন্ডিকেশন এ কিছু নেই। তো কথা হচ্ছে যে এখানে পুরনো পরিসংখ্যান আছে বোথ বিএসসি অ্যান্ড এনএসসি এবং সেই পরিসংখ্যান দেখানো যায় এবং সেটা দেখে মানে নিবেশকরা একটু মানে কনফিডেন্স পাবেন। সেটা হচ্ছে যে এনএসসির একটা ডেটা আছে অনেক বছরের মোটামুটি ১৫-২০ বছরের ডেটা। অন আ ডেইলি রোলিং বেসিস যদি আপনার ১ বছরের টাইম পিরিয়ড হয়, মানে ওভার দ্য এন্টায়ার পিরিয়ড পুরো ১৫ বছরে অন আ ডেইলি রোলিং বেসিস প্রতি ১ বছরের হরাইজনে you stand 25% chance of taking home negative returns. ওকে? আপনার যদি ২ বছরের হরাইজন থাকে you stand little lower chance. যদি আপনার ১০ বছরের হরাইজন থাকে at least as per history you stand 100% chance of taking home positive returns. তো সময়টা বড় করতে হবে, তাহলে হ্যাঁ, রোলিং, তাহলে নেগেটিভ আর শুধু রিটার্ন তো নট আসার পজিটিভে সম্ভাবনা। নয় more than 5%. It is like this যে প্রত্যেকটা ১০ বছরের হরাইজনে পুরো বছরের পুরো টাইম পিরিয়ডের মধ্যে you not only stand a chance of getting 100% পজিটিভ, শুধু পজিটিভ নয় 5%। আচ্ছা, রিটার্ন পাবেন। 1% হ্যাঁ, আচ্ছা, 1% 2% নয়। আচ্ছা, নেগেটিভ পাবেন না শুধু সেটা না, আপনি রিটার্নও হ্যাঁ, পাবেন ভালো। রিটার্নও পাবেন। ৫% রিটার্নও পাবেন। ইতিহাস বলছে। তো এইটা লোকে দেখতে পারে যে ইতিহাসে এই হয়েছে। মানে একদিকে যেমন এটা সত্যি যে পাস্ট পারফরম্যান্স ইজ নট আ গ্যারান্টি টু দ্য ফিউচার রিটার্ন। এটাকে ইন্ডিকেটিভ কিংবা এটাই চলে আসবে সেটা ভাবা উচিত না। হ্যাঁ, কিন্তু জিনিসটাকে যদি আমরা ভালোভাবে দেখি তাহলে একটা সেই অ্যাসেট ক্লাসের কি পরিসংখ্যান সেটাও একটা ভাবতে আমাদের সাহায্য করবে। এটা পোর্ট এভাবে দেখুন না, এই যে আমরা সবাই ক্রিকেট ফলো করি। যখনই কোনো ক্রিকেটের টিম সিলেকশন করা হয়, লোকে বলে যে একে কেন নিল না, ওকে কেন নিল না, ওকে কেন নিল না, ওকে এরকম বলতে শুরু করে দেয়। তো কথা হচ্ছে ধরুন আপনি ক্রিকেট টিম সিলেক্টর। আপনি সিলেকশনটা কি দেখে করবেন? আপনি যদি সচিনকে নেন, বিরাটকে নেন এমন কোনো গ্যারান্টি নেই যে সে এই ম্যাচে সেঞ্চুরি করবে। রাইট? চিন্তা করুন না, আমাদের টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি কে করেছে? বীরেন্দ্র সেহবাগ করেছে। আর কে করেছে? নট সুনীল গাভাস্কার, নট সচিন তেন্ডুলকর, নট সৌরভ গাঙ্গুলি, নট রাহুল দ্রাবিড়, নট বিরাট কোহলি। ইট ইস করুণ নায়ার। তো
ওই ম্যাচে কে সেঞ্চুরি করবে নো ওয়ান নোস। তো সেজন্যই বলা হচ্ছে যে আমি সেজন্য অ্যাসেট অ্যালোকেশন দরকার। হ্যাঁ, সেজন্যই অ্যাসেট অ্যালোকেশন দরকার। ৫ জন ব্যাটার, ৫ জন বোলার, ১ জন উইকেট কিপার ওইজন্যেই দরকার। কে দরকার। কখন খেলে হ্যাঁ, দিবে। আপনি হ্যাঁ, ভালো টিম তৈরি করবেন, সবাই সবকিছু থাকবে তার মধ্যে। হ্যাঁ, সেটা মিলিয়ে একটা টোটালিটিতে রিটার্ন পাওয়া যাবে। হ্যাঁ। অনেক সময় আমরা ইমার্জেন্সি ফান্ড রাখি না। অনেক সময় ইনভেস্টররা আলাদাভাবে ইমার্জেন্সি ফান্ড রাখেন না। সেক্ষেত্রে কি হয় কি যখনই কিছু টাকার দরকার পড়ে মেইন পোর্টফোলিও থেকে টাকাটা তুলতে হয়। আর একবার ওই টাকা তোলার গল্প শুরু হলো, ধীরে, ধীরে সেটা অভ্যাসে দাঁড়িয়ে যায় আর পোর্টফোলিওটা কিছু জমা হয়, কিছু বেরিয়ে যায়, কিছু জমা হয়, কিছু বেরিয়ে যায়। তো বড় হতে পারে না। তো আলাদাভাবে ইমার্জেন্সি ফান্ড রাখলে সেই ডিসিপ্লিনটা তৈরি করতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে ইমার্জেন্সি ফান্ডের দরকার কেন? আর কতটা ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত? দরকার কেন আপনি নিজেই বলে দিলেন। কত রাখা উচিত? মোটামুটি ৫-১০% খুব বেশি রাখার দরকার নেই। আরেকটা হলো আপনি নিশ্চয়ই করে থাকেন এটা যদি এরকম হয় এবং কেউ আপনার কাছে এসছে পরামর্শের জন্য যে এমার্জেন্সি টাকা দরকার কি করব? লোন নেওয়া যায়। হ্যাঁ, লোন রেট কম না। দ্যাট ইস আ ফ্যাক্ট। লোন ৫% পাওয়া যাবে না। হয়তো কত হয় লোন রেট? যদি লোন নেয় আপনার কোনো ক্লায়েন্ট? এখন মোটামুটি ১০-১১% ঠিক আছে ব্যাস। ১০-১১% হুইচ ইস নট লো বাট দ্যা কথা হচ্ছে যে যদি আপনি মনে করেন ও ১০-১১% লাগবে, আমি তুলে নিই, বিক্রি করে দিই। যেটা আপনি বললেন ওই জিনিসটাই হবে। এখন তুললাম এখন দেখে নেওয়া যাবে যে খুব অল্প সময়ের জন্য যদি দরকার। হ্যাঁ, ৩ সপ্তাহের জন্য টাকাটা দরকার, ২ সপ্তাহের জন্য টাকাটা এক্সাক্টলি। দরকার। তাহলে আমি পোর্টফোলিওটা কেন নষ্ট করি বারবার ওখানে ওঠানামা না করে? ২-৩ সপ্তাহের জন্য ১২% লাগলে লাগুক না। সাবজেক্টিভলি জিনিসটাকে ভেবে দেখে নিতে হবে। লোনেরও একটা অপশন আছে আর একটা ইমার্জেন্সি ফান্ড আমাদের শুরু থেকে করে রাখা উচিত। যাতে মেইন পোর্টফোলিওটাকে বারবার না দিতে হয়। এই দেখুন না ওয়েলথ ইন্ডাস্ট্রিতে এই যে বড়, বড় এই চেইনেরা যাদের অনেক কোটি, কোটি টাকার মানে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টস তারা যখন নিবেশ করেন, ওয়েলথ ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্ট আছে মিউচুয়াল ফান্ড, পিএমএস, এআইএফ সবই আছে। কিন্তু ওখানে লোন অলসো ইস আ প্রমিনেন্ট প্রোডাক্ট। ক্রেডিট পোর্টফোলিও, ক্রেডিট অ্যাসেট ইস আ প্রমিনেন্ট প্রোডাক্ট ইন দি ওয়েলথ ইন্ডাস্ট্রি। সেখানে ক্লায়েন্ট কারা? বড়, বড় এই চেইনরা এটা। তো লোন অলসো ইস আ প্রোডাক্ট। তো লোন নেওয়াটা এখনকার দিনে খারাপ কিছুই নয়। ভেবে চিন্তে নিতে হবে কিসের জন্য নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, আন্ডারলাইং কি আছে। হুম। আজকাল অনেক কিছুই তো আমরা DIY করি। ডু ইট ইয়োরসেলফ। YouTube এ দেখে নিলাম কিংবা কোথাও একটু শিখে নিলাম তারপর করে ফেলি। ইনভেস্টমেন্টটা DIY করলে কি ক্ষতি? হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। কথা হচ্ছে যে এই যে আমাদের শেখানো হয় বা আমরাও শেখাই যে নিজের কাজ নিজে করা ভালো। কথাটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে কোনো কাজ আমি নিজে করতে পারি, কনফিডেন্স থাকা ভালো। কিন্তু দেখতে হবে যে তার আধারটা কি? যদি সেটাকে আমি সত্যি, সত্যি করতে পারি or is it a false sense of confidence? এবং এগুলোকে বোঝা দরকার। একটা খুব সুন্দর ছোট্ট এক্সাম্পল দিই। আমি গান করতে পারি না। আমি গান করলে আপনারা পালিয়ে যাবেন। এখন যদি কোনোখান থেকে হঠাৎ আমার একটা ফলস সেন্স অফ কনফিডেন্স চলে আসে, কোনো স্টেজে গিয়ে বলি প্রফেশনাল সিঙ্গার গান করছে, আমাকে মাইক দাও আমি গান করব। ইট ইস অনলি আ ফলস সেন্স অফ কনফিডেন্স। তো এটা কেন বলছি? এটাকে সাইকোলজি ভাষায় বলা হয় একটা কথা আছে ডানিং-ক্রুগার সিনড্রোম। ঠিক আছে? গুগল আচ্ছা, করলে পেয়ে যাবেন। আচ্ছা, ডানিং একজন লোকের নাম DUNNING আচ্ছা। আরেকজন ক্রুগার KRUGR ডানিং-ক্রুগার সিনড্রোম। এর মানেটা হচ্ছে যে কোনো একটা ব্যাপারে আমি নিজেকে এক্সপার্ট ভাবছি, যেটাতে আমি আসলে এক্সপার্ট নই। তো এটার মানে কোথায় মেলাবেন জিনিসটা? এখন কি হচ্ছে আর এই ডানিং-ক্রুগার সিনড্রোম। এখনকার দিনে কি হয়? গুগল আছে, ইন্টারনেট আছে। যা কিছু জিনিস আমি এটার নামে করলাম, আমার ফোনে পেয়ে গেলাম। আরেকটা ব্যাপার হলো আজকের দিনে কি হচ্ছে? টিভি চ্যানেল খুললাম। আচ্ছা চ্যানেল আছে। সবাই বলছে এই করো, ওই করো, এই শেয়ার করো, ওই শেয়ার করো, মাল্টি ব্যাগার হেন-তেন। খবরের কাগজ, ফিজিক্যাল, ডিজিটাল হোয়াটএভার খুলছি। মানে সব জায়গায় আমাকে বলা হচ্ছে যে এই করো, ওই করো। তার মানে ইন আ ওয়ে আমাকে বলা হচ্ছে ইউ ক্যান ডু ইট ইয়োরসেলফ। রাইট? সেখান থেকে লোকের মনে একটা ফলস সেন্স অফ কনফিডেন্স আসছে। চিন্তা করে এরকম হয় না বা হতে পারেও না যে কোনো একটা টিভি চ্যানেল সকাল থেকে বলছে যে আপনার এই শরীর খারাপ এই ওষুধ, এই অসুখ এই ওষুধ। হতে পারে কি? হতে পারে না। না। কোনো ওকালতি চ্যানেল হতে পারে কি? যে এই ডিসপিউট এই সেকশন, এই ডিসপিউট এই সেকশন। হতে পারে কি? হতে পারে না। তারপর ছোটবেলা থেকে আমাদের মনে আছে যদি শরীর খারাপ হয় I have to go to a doctor who is an expert. আমাদের কোনো ডিসপিউট হচ্ছে I have to go to a lawyer who is an expert. কিন্তু এখানে আমাদের হ্যামারিং করা হচ্ছে যে you can do it yourself. ঠিক আছে? না, আমি বলছি না যে অসম্ভব। করা সম্ভব। অনেকেই আছেন যে যারা মানে অন্য কোনো প্রফেশনে যুক্ত আছেন কিন্তু ২০ বছরের এক্সপেরিয়েন্স। তো করতে, করতে ঠিক আছে এক্সপেরিয়েন্স হয়ে গেল। কিন্তু আমি যেটা বলতে চাই এবং যেটা মানে বারবার বলি 20 ইয়ার্স বা 30 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স যেটা আপনার আছে comes from what? খুবই সহজ কথা কিন্তু এটা চিন্তা করার বিষয়। comes from 20 ইয়ার্স or 30 ইয়ার্স in the market. এর মানেটা কি? It does not come from doing MBA at IIM. মার্কেট সাইকেল আমি দেখা হচ্ছে। IIM থেকে MBA করে যদি ভেবে ফেলি যে I am equivalent to a 20-30 experience in the market সেটা নয়। এইটাকে বুঝতে হবে যে DIY আমি যে করছি বা মনে করছি আমি করতে পারি, আমি কি সত্যি, সত্যি এক্সপেরিয়েন্স থেকে বলছি?
নাকি জাস্ট বিকজ আই ক্যান ডু গুগল এখানে দেখে না আমি করতে হয়ে গেল। এটা লোককে বুঝতে হবে। প্র্যাকটিক্যাল এক্সপোজার থাকতে হবে। যে হ্যাঁ, ২০ বছর কিংবা ৩০ বছর মার্কেটে আছে, তারা মার্কেটে আপ ডাউনটা দেখেছে, সাইকেলটা দেখেছে, হ্যাঁ, ভয় পেয়েছে, গ্রিডি হয়েছে, সবকিছু দেখে জিনিসটা বুঝেছে যে কি দরকার, কি দরকার না। তো সেক্ষেত্রে সেই জিনিসটা এক্সপেরিয়েন্স এর সাথে আসবে। তো হয় ধীরে, ধীরে করে এক্সপেরিয়েন্স করুন, হ্যাঁ, তারপরে পরিমাণটা বাড়ান, অথবা একজন অভিজ্ঞ লোকের সাথে থাকুন। আ মিলিয়ে করতে হবে। হঠাৎ করে বেশি অ্যাডভেঞ্চারাস হতে গেলে হ্যাঁ, হিতে বিপরীত হবে। কোভিডের সময় ইনভেস্টররা ডিজিটাল টেকনোলজি, অ্যাপের হাত ধরে মার্কেটে এসেছেন, ট্রেডিং করেছেন। মার্কেটও একসময় ওই সময় থেকে ৩-৪ বেড়েছে। বছর খুব বেড়েছিল। আর যেখানেই টাকা লাগিয়েছেন বেড়ে গেছে। মনে হওয়া শুরু হয়েছে যে আমি জিনিসটাকে ধরতে পেরেছি, বুঝতে পেরেছি। লাস্ট ১ বছর সেনসেক্স নিফটি রিটার্ন নেগেটিভ। এখন মনে হচ্ছে যে গন্ডগোল কোথায় হচ্ছে বুঝতে পারছি না ঠিক। একটু হতভম্ব ভাব। এই ইনভেস্টররা যারা কোভিডের সময় এসেছিলেন, ৩-৪ বছর মার্কেটে আপ ট্রেন্ডে রিটার্ন দেখেছেন। গত ১ বছরে রিটার্নটা না আসায় বেশ বিচলিত। তাদের কি করণীয়? তো আগে যে কথাটা হলো না, "স্বার্থে জরুরি হ্যায় হ্যান্ড হোল্ডিং।" যে কোনো অভিজ্ঞ লোক, আপনি যেমন অভিজ্ঞ লোক হ্যান্ড হোল্ডিং করবে, যে বলবে, "না, সব ঠিক আছে।" শুরু করলাম, ৫ বছর আগে শুরু করলাম, মার্কেট উঠছে, আমি খুশি। ১ বছর 0 বা নেগেটিভ রিটার্ন, আরে কি হলো, কি হলো, কি হলো? তো এটাই হচ্ছে যে আপনাকে অনেকদিন টিকে থাকতে হবে। না হলে হবে না। এরকম একটা আরেকটা উদাহরণ দিই। এটা আবার ক্রিকেটেরই উদাহরণ। এই যে ক্রিকেটে কত রকমের রেকর্ড আছে। কে কত রান করেছে, কে কত সেঞ্চুরি করেছে, কে কত হাফ সেঞ্চুরি করেছে, হেন-তেন অনেক রেকর্ড আছে। রাহুল দ্রাবিড়ের একটা ইউনিক রেকর্ড আছে। আচ্ছা, He has faced the highest number of balls in a career. আচ্ছা। সবথেকে বেশি বল কে ফেস করেছে? নট ডন ব্র্যাডম্যান, নট গ্যারি সোবার্স, নট সুনীল গাভাস্কার, নট সচিন তেন্ডুলকর, নট ভিভিয়ান রিচার্ডস। ইট ইস রাহুল দ্রাবিড়। টিকে থাকা। বাজারে টিকে থাকতে হবে। আর সেক্ষেত্রে আপনার কোচ কিংবা মেন্টর কিংবা সারথি সাথে থেকে হ্যাঁ, behavioral টাকে ধরে রেখে লং হ্যাঁ, টার্ম এ আপনাকে টিকে হ্যাঁ, থাকতে হবে। যেমন মনে হয় এই বক্সিং এর গেমে ও পাঞ্চ করে আপনাকে আবার উঠে দাঁড়াতে হয়। সেভাবে হ্যাঁ। মার্কেট যদি পাঞ্চ দেয় নিচের দিকে কিংবা উপরের দিকে, সে আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে। যাতে আপনি টিকে থাকতে পারেন। আর টিকে থাকলে সময়ের সাথে টাকাটা তৈরি হবে। অনলাইনে অনেক কোর্স পাওয়া যায়। ২ ঘন্টার কোর্স, ৩ ঘন্টার কোর্স, মাস্টার ক্লাস। আর করার পরে মনে হয় যে মোটামুটি জিনিসটা বুঝে ফেললাম। এবার শুরু করা যাক। এই অ্যাপ্রোচ এ ইনভেস্টমেন্ট করে ক্ষতি কি? একটা ২ সপ্তাহের কোর্স করো, ৳৫০০ দিয়ে দাও, কোটিপতি হয়ে যাবে। অত সোজা না। উনি তোমাকে এমন ট্রেডিং শিখিয়ে দেবেন ২ সপ্তাহের মধ্যে যে তুমি হয়ে যাবে। আচ্ছা, সোজা নয়, কেন সোজা নয়? এই যেটা বেরোলো না জেইন স্ট্রিট, যেটা নিয়ে এখন অনেক হইচই হচ্ছে। সেখান থেকে বেরিয়ে গেল যে আপনি ২ সপ্তাহের কোর্স করে যখন ট্রেডিং করতে শুরু করছেন ডেরিভেটিভস এ, আপনি কার সঙ্গে লড়াই করছেন? আচ্ছা, সামনে তো একজন পোক্ত একটা ইনস্টিটিউশন আছে যে ক্লায়েন্ট হ্যাঁ, ঠিক কথা। সাইকোলজি ও বুঝছে, এর ক্রাউড মানেটা কি? সাইকোলজি ও বুঝছে। এই যে কথাটা পোক্ত ইনস্টিটিউশন এর মানেটা কি? এখানে ১০০ মানে হোয়াটএভার নাম্বার। এখানে ১০০ জনের টিম বসে আছে who are data scientists, who are behavioral scientists। বিহেভিয়ারাল সায়েন্টিস্ট। যেমন এখানে ইন্ডিয়াতে আইআইটি আছে। এখানকার টপ আইআইটি, আইআইএম থেকে কোটি, কোটি টাকা মাইনে দেওয়া লোকজন তুলছে। বা যে বিদেশে যারা ক্রাউড আছে সাইকোলজি ও বুঝছে, রিটেল ইনভেস্টর পুরো কি করছে মার্কেটে সেই পুরোটা জিনিসটাও বুঝছে। বুঝছে। এবং এই ১০০ জনের যে এক্সপার্ট টিম তারা কি বানায়? অ্যালগো। আচ্ছা। তাদের বানানো অ্যালগোর তো সঙ্গে আপনি অ্যালগোর সাথে একটা ৳৫০০ দিয়ে ২ সপ্তাহের কোর্স করে তার লড়াই করার চেষ্টা করছেন। যেটা আমি আগে বলছিলাম না যে তো গেমটাই তো আনফেয়ার। ফলস সেন্স অফ না, আনফেয়ার নয়। নোবডি ইস ফোর্সিং মি। নোবডি ইজ ফেসিং আনফেয়ার इट বলা इज़ যাবে না। माय फॉल्स सेंस ऑफ कॉन्फिडेंस। ফলস সেন্স অফ কনফিডেন্স। भले ही उधर 100 लोगों का डेवलप किया हुआ অ্যালগো हो, কারা ডেভেলপ করেছে এরা? কোটি টাকা মাইনে পাচ্ছে। ১০০ জন লোক যারা অনেক বুদ্ধি বেশি। আপনি কি ওটাও বলতে চান? প্রফেশনাল ভাবে হচ্ছে। হ্যাঁ, আপনাকেও প্রফেশনাল ম্যানেজমেন্ট এর থ্রু দিয়ে যেতে হবে কিংবা জিনিসটাকে ধীরে, ধীরে করে বুঝতে হবে। একটা তড়িঘড়িতে একটা কিছু শিখে নিয়ে যেমন আমি একটা যদি বিনা প্র্যাকটিসে ট্রেকিং করতে যাই রাস্তায় কষ্ট পাবো। তো হ্যাঁ, যতটা দরকার ততটা আমাকে প্র্যাকটিসটা করতে হবে। তো সেই ক্ষেত্রেও আমাকে যথোপযুক্ত এক্সাক্টলি, শিক্ষাটা নিতে হবে। এক্সাক্টলি শিক্ষাটা নিতে হবে। এটা অসম্ভব নয় কিন্তু। অসম্ভব নয়। মনে করেন আমি একজন ইন্ডিভিজুয়াল। ঠিক আছে? আই এম নট জেইন স্ট্রিট বা আই এম নট অত বড় কেউ। ধরুন আমার ফ্যামিলি বিজনেস ইকুইটি ব্রোকিং অ্যাজ অ্যান এক্সাম্পল। আমার বাপ-দাদা ইকুইটি ব্রোকিং এ ছিল। আমি বাচ্চাবেলা থেকে ওই কাজটাই করছি। তো ওখানে অফিসে বসতে, বসতে আমার একটা হয়ে যায়, আইডিয়া হয়ে যায়। মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে। আপনি বোঝেন যে ব্যাপারটা। ডেরিভেটিভ ট্রেডিংটা কিভাবে হয়? সেখানে আমি ২ সপ্তাহ বা ২ বছর বা হোয়াটএভার কোর্স করি না করি একটা আইডিয়া হয়ে গেছে। তো সেখানে আই হ্যাভ ভাবধারা আ তৈরি হয়েছে, মাইন্ডসেট তৈরি হয়ে গেছে। জিনিসটা বুঝে ফেলে। এটা মোটা যে বোঝ হয়, হ্যাঁ, কমন সেন্স অ্যাপ্রোচ চলে এসেছে। এখানে তফাৎটা কোথায়? ২ সপ্তাহের কোর্স করে সেখানে আপনাকে বলা হবে না, "ইউ আর পিটিং ইউরসেলফ এগেইনস্ট জেইন স্ট্রিট।" আপনাকে বলা হবে যে এটা করে আপনি কোটিপতি হতে পারেন। তো এটা বুঝতে হবে যে নিজে করা অসম্ভব কিছুই নয়। বাট ইউ হ্যাভ টু হ্যাভ দ্যা এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স না থাকলে ইউ আর গোইং বাই অনলি আ ফলস সেন্স অফ কনফিডেন্স।
মিউচুয়াল ফান্ডে একদিকে যেমন ডেট ফান্ড, অন্যদিকে ইকুইটি ফান্ড। আরেকটা ক্যাটেগরি ব্যালেন্স ফান্ড। দুটোই আছে। তো ব্যালেন্স ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করার প্রয়োজনীয়তা কোথায় কিংবা লাভ কি? হ্যাঁ, এটা আমি একটু ঘুরিয়ে বলব যে ইকুইটি, ডেট আর হাইব্রিড ৬ টা ক্যাটেগরি আছে হাইব্রিড। ব্যালেন্সডও আছে, অনেক ৬ টা ক্যাটেগরি আছে। এখানে লজিকটা হলো যে এই যে আমরা বলি না অ্যালোকেশন, অ্যালোকেশন একটু অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ঠিক করলাম যে আমার পোর্টফোলিওতে ৳১০০ র মধ্যে ৳৬০ ইকুইটি, ৳৩০ ডেট, ৳১০ গোল্ড অ্যাজ অ্যান এক্সাম্পল। তারপরে কি হয় ধরুন ইকুইটি মার্কেট র্যালি হয়ে গেল। তো অটোমেটিক্যালি ৬০ বিকামস ৭০, ৮০ র্যালি হয়ে গেল। ডেট আস্তে, আস্তে বাড়ছে। গোল্ড ডিপেন্ডস কোন দিকে যাচ্ছে। তাতে করে কি হয় যে রেশিওটা গন্ডগোল হয়ে গেল। রিব্যালেন্সিং করি, কখনো, কখনো করাও হয় না। কিন্তু এই মিউচুয়াল ফান্ডে হাইব্রিড ফান্ডে গেলে হোয়াটএভার বি দ্য ফান্ড ম্যান্ডেট বা ফান্ড ম্যান্ডেটের মধ্যেও ফান্ড ম্যানেজার কনসেপ্ট রোজ দেখছে যে আমার পোর্টফোলিওতে কত অ্যালোকেশন, দ্যাট ইজ দ্য লজিক। যে ওই ফান্ডে ওই অ্যালোকেশন রেশিওতেই করা হচ্ছে। এদের অ্যাজ পার ফান্ড ম্যান্ডেট রিব্যালেন্সিংটা অটোমেটেড অটোমেটেড নয়, হিউম্যান ম্যানেজড। কিংবা So কিন্তু there is a একটা fund manager doing প্রফেশনাল it, professional, আছে। professional. There is a human fund manager doing it. যে ৳১০০ মাইনে পায় তার কাজই তাই যে আমার এই ফান্ডটা চালানো। ইমোশন ছাড়া একটা পোক্তভাবে উনি বায়াসেসটাকে অনেকটাই কম করে একটা রেশিওতে উনি না এখানে রিব্যালেন্সিং আমি করবেন। হাসছি কেন? আইডিয়ালি ইমোশন ছাড়া। হ্যাঁ, আগে যেটা বললাম না যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইমোশন লাগাতে নেই। ফান্ড ম্যানেজার বিইং আ প্রফেশনাল হি নোজ দ্যাট, হি অর শি নোজ দ্যাট কিন্তু এখানে একটা অন্য জিনিস এসে যায়। অন্য ধরনের কমপ্লিটলি ডিফারেন্ট টাইপ অফ ইমোশন। আনফরচুনেটলি ইন্ডাস্ট্রিতে ইনসেন্টিভাইজেশন কি করে হয়? বোনাস কি করে হয়? আমরা বলি ওয়াও! ওয়াও মানে কি? WOW ওয়াও মানে কি? ওয়াও মানে উইক অন উইক। ইস দ্য ফান্ড ম্যানেজার গিভিং উইক অন উইক? না হলে কি হবে? নেক্সট মিটিংয়ে সেলসের লোকেরা বলবে, "কি হলো? এই সপ্তাহে অমুক ফান্ডটা ভালো করেছে, তুমি খারাপ করেছ।" সেই চাপে অনেক সময় হ্যাঁ, কি হয়? এই পারফরম্যান্স বা বোনাস ওরিয়েন্টেড পারফরম্যান্স এর প্রেশারটা ফান্ড ম্যানেজারের উপর থেকে থাকে। এতে কিন্তু ফান্ড ম্যানেজারের দোষ নেই। এটা চাপটা কোত্থেকে আসছে? সেলস টিম থেকে এবং আমি জানি না বাট গেস মেবি কোনো সময় উপর থেকেও আসছে। হয়তো সিইও বলছে। আবার থেকে ঘুরে আসি। হুম, এই ব্যালেন্স ফান্ডের উপযোগিতাটা হ্যাঁ। যদি আমরা শর্ট করে গুছিয়ে শুরু থেকে একবার বলে দিতেন। না, এটা ডিপেন্ড করছে কোন ফান্ড। ৬ টা হাইব্রিড ক্যাটেগরি ফান্ড আছে। একটা হলো ব্যাফ, ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড। ঠিক আছে। ব্যাফ ফান্ডে কি এটা একটু টেকনিক্যাল ব্যাপার বুঝিয়ে বলতে হবে। There is an apparent long equity exposure. Portfolio 65, 70, 75, 80% apparent long equity exposure. আরেকটা হলো যে শর্ট পজিশন। অ্যাজ অ্যান এক্সাম্পল ধরুন ৳১০০ র মধ্যে ৳৮০ লং এক্সপোজার, ৳৪০ শর্ট এক্সপোজার, ৳২০ ডেট। তাতে কি হচ্ছে 80 - 40, 80 apparent long exposure, 40 short exposure, তাতে করে 40 is the net long equity exposure. এতে করে কি দাঁড়াচ্ছে যদি ইকুইটি মার্কেট ওঠে, ইকুইটি মার্কেট র্যালি করে, I am benefiting only 40%. তো এটা কেন করব? If the market tanks, I am losing only 40%. That is the logic. তো এখানে যেটা USP মানে ইউনিক সেলিং প্রপোজিশন যেটা হলো সেটা হলো এই যে ডিসিশনটা 40% নেট ইকুইটি এক্সপোজার হু ইজ ডিসাইডিং ইট? ফান্ড ম্যানেজার। অ্যান্ড হু ইজ ফান্ড ম্যানেজার? সামওয়ান হু নোজ বেটার দ্যান ইউ অ্যান্ড মি। যেটা হলো ব্যাফ ফান্ডের লজিক যে আমরা ডিবেট করতেই পারি যে ইকুইটি এত দিয়েছে, এত দিতে পারে, মার্কেটে কি হচ্ছে না হচ্ছে, ট্রাম্প ট্যারিফ লাগাচ্ছে কি লাগাচ্ছে না, আমরা অনেক কিছু আলোচনা করতে পারি। বাট আল্টিমেটলি আমরা এতটাই বুঝি। আর ওখানে যে সিআইও বা ফান্ড ম্যানেজার বসে আছে হি অর শি নোজ বেটার। দ্যাট ইজ দ্য লজিক ফর ব্যাফ ফান্ড। আরো অনেকগুলো ক্যাটেগরি আছে তার আলাদা, আলাদা লজিক হয়। ব্যাপারটা এরকম। হ্যাঁ। একজন সাধারণ ইনভেস্টরের জন্য ৩ টে পয়েন্ট, ৩ টে মূল মন্ত্র যেটা ফলো করা উচিত। আপনি যে কথাটা বললেন না মন্ত্র, তো সেটা শুনে মনে হলো সাধুরা যখন কি মন্ত্র? আমি যখন সাধনা করছি তখন কি করতে হবে? যে ঠাকুরের যে দেবতার জপ করছি সেটাই করব। ঠিক। ২য় কথা মন ছিট করলে হবে না। আর ৩য় মন্ত্র যতক্ষণ না পাচ্ছি, যতক্ষণ না সাধনার ফল পাচ্ছি আমি করে যেতে হবে। এখানেও তাই। এটা আগে কথা হলো। অবজেক্টিভ গোল পোস্ট যেটা আপনি বললেন না? আমার অবজেক্টিভ অবজেক্টিভ এইটা, থাকতে হবে। আমি এখানে লেগে থাকবো। অন্যদিকে এ ভালো করছে, ও ভালো করছে, ঠিক ঠিক আছে? আছে। দেখতে ক্ষতি নেই। মাঝে, মাঝে চেঞ্জ করলেন, রিভিউ ব্যালেন্সিং ঠিক আছে। কিন্তু বেশি অবজেক্টিভের সাথে থাকতে হ্যাঁ, হবে এক। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, অবজেক্টিভ থাকতে আর যতক্ষণ না হচ্ছে অবজেক্টিভ ফুলফিল হচ্ছে। পারসুয়েশন লেগে থাকতে হবে। এই যে বলে না পোর্টফোলিও আপনি নিশ্চয়ই পোর্টফোলিও রিভিউ করেন। পোর্টফোলিওর মধ্যে কি হয় যে ইনভেস্টর নিবেশক সে কি ভাবছে? ফান্ড এ ভালো করছে না ফান্ড বি ভালো করছে। ফান্ড এ বেচে দাও, ফান্ড বি বেশি করে কেনো। হুইচ ইস নট রং। কিন্তু কথা হচ্ছে যে পোর্টফোলিও রিভিউ ইজ নট অ্যাবাউট দ্যাট। পোর্টফোলিও রিভিউ ইজ আপনি যে অবজেক্টিভ নিয়ে বিনিয়োগ করেছিলেন তার পাশে কতদূর আপনি এগোলেন হ্যাঁ, অ্যান্ড সেটাতে আপনি কতটা এগোচ্ছেন মানে আচ্ছা কোন আবার গতিতে এগোচ্ছেন। কোয়েশ্চেন দুটোকে স্প্লিট করে দিচ্ছি, হ্যাঁ? ওকে। আগে তাহলে এই কোয়েশ্চেনটাতে আসি আমরা। তারপর আবার ওখানে ঘুরে যাবো। ছোট করে আনসার দিতে হবে। ইনভেস্টমেন্টের সময় যখন আমরা একজন ডাক্তারবাবুর কাছে যাই, তখন আমরা ওষুধ কম্পেয়ার করি না।
যে এই ওষুধের রিভিউ বেশি না এই ওষুধের রিভিউ হ্যাঁ, কম। আমরা রিভিউ করি যে আমার অসুখ এতখানি ছিল, ওষুধটা খেয়ে কমেছে কিংবা বেড়েছে, আগে কি দরকার হবে সেভাবে ডাক্তারবাবু আমাদের বলে দেন। মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও যখন আমরা রিভিউ করি, তখন আমরা একটা অবজেক্টিভের সাথে আমরা কতদূর এগিয়ে গেলাম কিংবা গেলাম না, সেটা না রিভিউ করে অনেক সময় এই ফান্ডটা ভালো না ওই ফান্ডটা বেশি ভালো, সেটা রিভিউ করি। এটা কি গুছিয়ে নেওয়া উচিত না? এক্সাক্টলি। এটা আর কিছুই নয়, সাইকোলজি। এবং সাইকোলজিটা কেন হয়? যেকোনো একটা জিনিস যখন হ্যামারিং করা হয় ছোটবেলা থেকে, আমরা সেটাই ঠিক বুঝে যাই। তো সেখান থেকে গন্ডগোলটা শুরু হয়। আমাদের শেখানো হয়, আমরা বুঝে ফেলি যে এই ফান্ডটা ভালো, এই ফান্ডটা ভালো না, এভাবে দেখা উচিত। ডাক্তারের কাছে কি আমাদের শেখানো হয় ছোটবেলা থেকে যে হি অর শি ইজ অ্যান এক্সপার্ট। উনি যা বলছেন সেটাই। আমরা সেটাই মেনে নিই। আমরা ওষুধ ঠিক, কম্পেয়ার করি না। ঠিক। কিন্তু এখানে আমাদের আমাদের এটা বোঝানো হয় যে এটা ভালো, ওটা ভালো নয়, হেন-তেন। এই ফান্ডটা তো ভালো করছে না। আমি কেন বিক্রি করব না? আপনি কেন এটা ধরে রাখতে বলছেন? তো এরা লোকের এই যে ম্যাচুরিটি, লোকের ম্যাচুরিটি আসছে এখন। আসছে। আগের থেকে ম্যাচুরিটি বেড়েছে। কিন্তু তবুও আরো ম্যাচুরিটি লোকের আনতে হবে। একজন সাধারণ ইনভেস্টরের জন্য ৩ টি মূল মন্ত্র বলুন, হ্যাঁ। যেটা সবাইকে ফলো করা উচিত। ১ম কথা হলো যে ক্লারিটি অফ অবজেক্টিভস। ক্লারিটি অফ অবজেক্টিভস। ঠিক। হ্যাঁ, যে আমি কি জন্য ইনভেস্ট করছি? লোকে মনে করে যে আমি ইনভেস্ট করছি ফর গেটিং হায়ার রিটার্নস, যেটা সম্পূর্ণ ভুল নয়। কিন্তু এখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে। কারণ ইফ ইউ আর ইনভেস্টিং ফর হায়ার রিটার্নস, আপনি বলুন না গত কয়েক বছরে হোয়াট হাস গিভেন দ্য হাইয়েস্ট রিটার্ন? গত ৫, ৭, ৮ বছরে মোটামুটি বলুন? ক্রিপ্টো, ক্রিপ্টো। ক্রিপ্টো। ঠিক আছে? ক্রিপ্টো কত দেয়? কোনো বছরে +100%, কোনো বছরে +1000%, কোনো বছরে -100%। ঠিক আছে? কিন্তু আমি যদি সেইটা করি, যখন -100 হয়ে গেল, আমার পুরো পোর্টফোলিও ডুবে গেল। তো কথা হচ্ছে যে ইস মাই অবজেক্টিভ টু গেট হায়ার রিটার্নস অর ইস মাই অবজেক্টিভ, ধরুন যেকোনো যেমনি আপনি করেন রিটায়ারমেন্ট। আজকে আমার বয়স ৪০, ৬০ বছর রিটায়ার করব, ২০ বছর আছে। আমার ৬০ বছর বয়সে এত টাকার সম্পত্তি বা ফাইন্যান্সিয়াল সম্পত্তি আমার চাই। দ্যাট ইস দ্য অবজেক্টিভ। হ্যাভ আ ক্লারিটি অফ অবজেক্টিভস। ওইটা একটা। আরেকটা হলো যে আমি যেটা করছি, ইনভেস্ট করছি, কেন করছি? কি দিয়ে করতে চাই? সেটা ক্লারিটি থাকতে হবে। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ ১, হ্যাঁ। দ্বিতীয়? ২য় হলো যে যেটা করছি, কেন করছি? আচ্ছা, যেটা why? বললাম, হ্যাঁ, why? আচ্ছা, বা কিভাবে এগোচ্ছি? মানে আচ্ছা। আমার যে ভেহিকল যেটা কিভাবে এগোচ্ছি সেটা ক্লারিটি থাকতে হবে। আর 3rd? 3rd হলো লেখা থাকতে হবে। যতক্ষণ না হচ্ছে, ডোন্ট চেঞ্জ দ্য গোল পোস্ট। ডোন্ট চেঞ্জ দ্য গোল হ্যাঁ, পোস্ট। কনসিস্টেন্সির সাথে লেগে কনসিস্টেন্সি। থাকতে হবে। হ্যাঁ, ইনভেস্টররা অনেক সময় সোজা কাজ সোজাভাবে করলে হয়ে যায়। আমরা যদি খুব ভালো নাও করতে পারি কিংবা শুধু যদি ভুলগুলো কিছু কম করতে পারি, তাও কাজ হয়ে যায়। তো ৩ টি কমন ভুল যারা ইনভেস্টররা করে আর সেটাকে এভয়েড করা উচিত। হ্যাঁ। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের সময় ইনভেস্টররা ৩ টি মেইন ভুল, যা সাধারণ ভুল লোকে করে, সেটা এভয়েড করলে অনেকটা ভালো করতে পারেন। এমন ৩ টি ভুলের ব্যাপারে যদি একটু গুছিয়ে বলতেন। হ্যাঁ, নিশ্চয়ই। ১ম কথা হলো ক্লারিটি অফ অবজেক্টিভস। আমি যে সেভ করছি, কেন করছি? মানে শুধু সেভ নয়, ইনভেস্টটা করছি। কেন করছি সেটা ক্লারিটি। আরে হ্যাঁ, ঠিক আছে, এত টাকা আছে, ইনভেস্ট করে দিন। ভুল নয়। কিন্তু ক্লারিটি থাকলে বেটার। আচ্ছা, আমি আজকে আমার বয়স ৪০ বছর। ৬০ বছর রিটায়ার করব। তো ৬০ বছর রিটায়ারমেন্টের জন্য আমার এত টাকার ফাইন্যান্সিয়াল সম্পত্তি চাই। সেটা কিভাবে বিল্ড আপ করব? ক্লারিটি অফ অবজেক্টিভস। আরেকটা হলো যে ভুল পরামর্শ। আমরা আমরা কি করি? কোনো কিছু সমস্যা হলে কিছু কাকে জিজ্ঞেস করি? বন্ধুকে জিজ্ঞেস করি বা এদিক-ওদিক আত্মীয় মহলে জিজ্ঞেস করি। কিন্তু যখন কোনো সিরিয়াস সমস্যা কাকে জিজ্ঞেস করি? উকিলকে জিজ্ঞেস করি। ঠিক। সেটা বন্ধু বলতে পারবে না। তো সেইরকমই এখানে যখন আমার সমস্যা নেই, আমার বন্ধু, ঠিক আছে, বন্ধুত্ব ভালো কথা। ইফ হি অর শি ইস নট অ্যান ইনভেস্টমেন্ট এক্সপার্ট, তাকে আমরা জিজ্ঞেস করি। জাস্ট বিকজ ক্যাজুয়াল অ্যাডভাইস। কি হয়? উই আর প্লেসিং আ হায়ার প্রায়োরিটি অন দি ফ্রেন্ডশিপ দ্যান দি নলেজ, এক্সপার্টিস। তো ১ম হলো অবজেক্টিভ সেট না করে ইনভেস্ট করা। দ্বিতীয় হলো ক্যাজুয়াল অ্যাডভাইস, এক্সপার্ট অ্যাডভাইস না নেওয়া। তৃতীয়, আর বেশি হলে বেশি নাচানাচি না করা। বেশি চার্নিং না করা, বেশি চার্নিং না করা। লং টার্মে অবজেক্টিভের সাথে লক্ষ্য রেখে কন্টিনিউয়েশন অফ ইনভেস্টমেন্ট, ডিসিপ্লিন ম্যানারে হ্যাঁ, কনসিস্টেন্সির সাথে। হ্যাঁ, এই ৩ টে জিনিস। অনেক সময় ইনভেস্টররা দেখছেন যে মিউচুয়াল ফান্ড আমার তো করা হয়েছে। এসআইপি দুটো চলছে তো। হয় কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা কারো হাত ধরে কিংবা ডিআইওয়াই করা হয়েছে। আরেকটা সেন্স অফ বিলিফ আছে যে আমি তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি। কিন্তু মিনিংফুল ভাবে করা হয়নি, অবজেক্টিভটা তো তৈরি করা হয়নি। তো এই যে একটা সেন্স অফ বিলিফ যে আমার একটা করা হয়েছে আর একটা সত্যিকারে করা, তার মধ্যে যে গ্যাপ, আমার দিনে ১০ গ্লাস ৮ গ্লাস জল খাওয়ার কথা, আমি ৪ গ্লাস খাচ্ছি আর বলছি যে না আমি খেয়েছি তো। তো সেই যে একটা সঠিক মাত্রায় ইনভেস্টমেন্ট করা, আমার যতটা ব্যালেন্স শিট সেই হিসাবে ইনভেস্টমেন্ট করা, আমার যতটা দরকার সেই হিসাবে গল্পটা বুঝে নেওয়া, এটা অনেকেই করে উঠতে পারছেন না। সেটা না করলে সুফল তো পাওয়া যাবে কিন্তু যে অনুপাতে পাওয়ার কথা কিংবা যে অবজেক্ট ফাইন্যান্সিয়াল যে লক্ষ্যগুলো আছে সেগুলো হয়তো ভালোভাবে নাও পূর্ণ হতে পারে। তো এটার জন্য কিভাবে করতে হবে? তো একটুখানি সেলফ ডিসিপ্লিন রাখতেই হবে, নাহলে কিছু করার নেই।
আপনি যেটা বললেন না, এটা কিরকম হয়? লোকে 1st জানুয়ারি কি করে? নিউ ইয়ার রেজোলিউশন। এবছরে জিম যাবো। তো লোকে কি করে? আমি জিমে গেলাম, মেম্বারশিপ নিলাম, পয়সা দিলাম, তারপর ২ সপ্তাহ করলাম। তারপরে কি হয়? তো পরের বছর আবার রেজুলেশন। হ্যাঁ, তো কথা হচ্ছে এর কিন্তু কোনো সলিউশন নেই। এর একটাই সলিউশন। আপনি জিম মেম্বারশিপ নিয়েছেন ১ বছর যেতে হবে, ১ বছর কষ্টটা করতে হবে। নাহলে হবে না। তো এরকম হয়, অনেকেরই হয় যে ক্যাজুয়ালি কিছু একটা করলাম বা করলাম না। আমি তো বলব এই যে শুধু ইনভেস্টমেন্ট, নিবেশ বলে না, বিনিয়োগ বলে নয়। জীবনে যেকোনো কাজ যদি আপনি করছেন তো ভালো করে করুন, নাহলে করার দরকার নেই। না করাই বেটার। আর নিজেরই উদাহরণ দিই, মানে এ নয় যে দর্শকরা ভুল বুঝবে না যে বেশি বাড়াবাড়ি করছি বা কিছু। আমি যখন চাকরি ছাড়লাম ৯ বছর আগে, মাথায় অনেক কিছু ছিল। এই করব, ওই করব, হেন করব, তেন করব। এখন এত কাজ সময় হয়ে ওঠে না। তো মাথায় একটা জিনিস ছিল পিএইচডি করব। লোকের সঙ্গে দেখা সাক্ষাৎও করলাম। তো কথাবার্তা বলে বুঝলাম প্রফেসরদের সঙ্গে যে এর জন্য এত খাটতে হবে, এত পড়াশোনা করতে হবে এবং হাতে যা কাজ আছে আমি পারব না। আমি শুরুই করিনি। আমি জানি শুরু করলে শেষ হবে না। শুধু শুরু করলে হবে না, হ্যাঁ, ভালোভাবে গুছিয়ে করতে হবে। আর যতটা দরকার ততটা করতে হবে। না এক্সাক্টলি। হলে ওই কুল রক্ষা হবে না। হ্যাঁ, বগলি থাকবে না। বিগত কিছু বছরে জিওপলিটিক্যাল টেনশন অনেকটাই বেড়ে গেছে। একদম ছোট্ট করে যদি একটু সাধারণ ভাষায় বুঝিয়ে বলতেন কেন এরকম হচ্ছে? হ্যাঁ। তো এটা বলতে গেলে একটু ইংরেজি বলে ফেলতে হবে অভ্যাসবশত। ব্যাপারটা হলো যে টুডে দ্য ওয়ার্ল্ড ইস গোইং থ্রু আ মেটামরফোসিস। হ্যাঁ, এখন গ্লোবাল লিডারশিপে রিঅ্যালাইনমেন্ট হচ্ছে। হ্যাঁ, এইজন্য জিওপলিটিক্যাল সিচুয়েশনটা একটু মোর টেন্সড। হ্যাঁ, যেমন ধরুন মাটির নিচে যখন প্লেটগুলো রিঅ্যালাইনমেন্ট এক্সাক্টলি। হয়, তাহলে একদম। উপরে আর্থকুয়েক আর ভূমিকম্পটা বোঝা যায়। তো হ্যাঁ, এখন যখন পলিটিক্যালি একটা গ্লোবাল রিঅ্যালাইনমেন্ট চলছে, কে সুপার পাওয়ার না সিঙ্গল ইউনিপোলার অথবা মাল্টিপোলার একটা চেঞ্জের দিকে যাচ্ছে, তাহলে একবার ওই আর্থকুয়েকের মতো একটা জিওপলিটিক্যাল সিচুয়েশনে একটা টার্বুলেন্স বোঝা যাচ্ছে। ঠিক? হ্যাঁ এবং এটা থাকবে কিছুদিন। এটা এখন ওটা যাবে থাকবে না। কিছুদিন। থাকবে, হঠাৎ করে সেটা যাবে না, যাবে না। সময় লাগবে। এই যে জিওপলিটিক্যাল আনসার্টেনটি এখন আছে আর আগামীও কিছু বছর থাকার কথা। এই পরিস্থিতিতে ইনভেস্টররা নিজেদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাকে কিভাবে রিঅ্যালাইন করতে হবে? কিংবা যা আছে তাই ঠিক আছে? যা আছে ঠিক আছে। আমি এটাকে অন্যভাবে বলব। যে যেখানে আনসার্টেনটি আছে, আনসার্টেনটির বাজারে সার্টেনটি কোথায়? আচ্ছা। ইন্ডিয়া। ইন্ডিয়াতে সার্টেনটি আনসার্টেনটির আছে। বাজারে সার্টেনটি ইন্ডিয়াতে আছে। ইন্ডিয়াতে আছে। কেননা আর্নিং এর সার্টেনটি আছে, কেননা জিডিপি গ্রোথ আছে। এক্সাক্টলি। আর্নিং এর সার্টেনটি আছে, জিডিপি গ্রোথ আছে। দেখুন না পুরো যেটা নিয়ে কথা হচ্ছিল যে অ্যালাইনমেন্ট অফ লিডারশিপ। এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ইউএস আস্তে, আস্তে নামছে, ইউরোপ আস্তে, আস্তে নামছে, চায়না উঠছে, ইন্ডিয়া উঠছে। ঠিক আছে? এবার এখানে যেটা হচ্ছে পোলারাইজেশন, ইন্ডিয়া কিন্তু কোন দিকেই নেই। এদিকে ইউএস, এদিকে চায়না। কখনো একটু দিকে, কখনো একটু ওদিকে। কিন্তু ক্লিয়ারলি কোন দিকেই নেই। এবং ইন্ডিয়া আস্তে, আস্তে বড় হচ্ছে। আমরা কিন্তু এখনো ছোট। এটা মানে সংখ্যাগুলো বলি। জিডিপি। জিডিপি কত? ইউএস $29 ট্রিলিয়ন, চায়না মোটামুটি $19 ট্রিলিয়ন, আমরা এখনো $4 ট্রিলিয়ন। কিন্তু কথা হচ্ছে আগামী ১০, ২০, ৩০ বছরে ৪ থেকে আমরা বেড়ে ১০, ১৫ হয়ে যাব। তখন কি হবে? এখন আমরা পরিসংখ্যানটা দেখুন ২৯, ১৯, ৪ অনেকটাই ছোট। এখন এই প্রশ্নটা আসছে আমরা কোন দিকে? ইউএস না চায়না? কোন দিকে অ্যালাইনড? কিন্তু যখন আমরা ১৫ হয়ে যাব তখন কিন্তু কেউ জিজ্ঞেস করবে না তোমরা কোন দিকে? আমরা। তো নিজেদের। সেই জায়গাটা আসবো। ১০, তো ২০, ৩০ বছর লাগবে। ইন্ডিয়াতে গ্রোথের সার্টেনটিটা অনেকটাই হ্যাঁ, বেশি। যেমন ধরুন আমাদের জিডিপি গ্রোথের সার্টেনটিটি অনেকটাই বেশি, আর্নিং এর সার্টেনটিটি অনেকটাই বেশি। কোনো একটা সিঙ্গল সেক্টর ভিত্তিক আমাদের ইকোনমি নাকি ওয়েল এক্সপোর্ট করে আমরা কিছু টাকা পাচ্ছি কিংবা একটা মাল্টি সেক্টরাল ইকোনমি। ডোমেস্টিক কনজাম্পশনটা অনেক বেশি। আর তার সাথে একটা ইউথ পপুলেশন অনেকটা আছে। তো অনেকগুলো ফ্যাক্টর আমাদের সাথে হ্যাঁ, ভালোভাবে কাজ করছে, একসাথে কাজ করছে। যে তার জন্য আনসার্টেনটির সময়ে আমরা অনেকটাই সার্টেনটির হ্যাঁ, জগতে আছি। এবার এখন আমরা যদি সার্টেনটির সাথে ইনভেস্ট করি, কনসিস্টেন্সির সাথে ইনভেস্ট করি, নিশ্চয়ই। ডিসিপ্লিন ভাবে ইনভেস্ট করি, তাহলে লং টার্মে একটা সুফল পেতে পাবো। যে এক্সটার্নাল নয়েজ যেটা জিওপলিটিক্স নয়েজ হোক কিংবা রিয়েলিটি হোক, যে জিওপলিটিক্যাল আনসার্টেনটি আছে, এগুলো আছে। এগুলো নিজের জায়গায় থাকবে। কিন্তু আমাকে জুতো আবিষ্কারের মতো জুতোটা আমার পায়ে পড়তে হবে। আমি তো আর গ্লোবাল আনসার্টেনটিটাকে কম করতে পারবো না। আমি নিজে যদি গুছিয়ে চলি, এই পোর্টফোলিওটাকে কম ভোলাটাইল রাখি, একটু ব্যালেন্স ফান্ডও রাখি, একটু ডেট ফান্ডও রাখি, অ্যাসেট অ্যালোকেশন রাখি, তাহলে মিলিয়ে মিশিয়ে লং টার্মে একটা ভালো রিটার্ন পেতে পারবো। ঠিক? নিশ্চয়ই। একটা ছোট্ট কথা মনে হলো। আপনি বলছিলেন যে, কোন সেক্টর ভিত্তিক বা খুব বেশি ডিপেন্ডেন্ট নই। হঠাৎই মনে হলো, ইন আ ওয়ে আমরা একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। আচ্ছা, এর মানেটা কি? মানে? একটা কথা আছে যে, "হোয়াট অয়েল ইস টু মিডল ইস্ট, আইটি ইস টু ইন্ডিয়া।" তফাৎটা কোথায়? অয়েল একদিন শেষ হয়ে যাবে। আচ্ছা, কিন্তু আমাদের যে আইটি, ওটা থাকবে। রাইট। আরো গ্রো করবে। হ্যাঁ, আরো গ্রো করবে। তো সেদিক দিয়ে আমরা বেটার। ইনভেস্টমেন্ট করার সময় রিটার্নের ব্যাপারটা তো অনেক সময় বুঝে নেওয়া যায়। কিন্তু রিস্কটা দেখা হয়ে ওঠে না। রিস্কটা দেখা কেন জরুরি, কতটা জরুরি? তা আমাদের ভাষায় বলা হয় যে, "রিটার্নস কাম ফ্রম রিস্ক।"
যত বেশি ঝুঁকি নেবেন তত বেশি রিটার্ন পাবেন। এক্সপেক্টেড, আচ্ছা, হয়তো না পেতে পারেন। আচ্ছা, হ্যাঁ, এখানে বলি রিস্ক মানে কি? এটা অনেকেই ভুল বোঝে। রিস্ক মানে হলো the probability of not getting the expected return. আচ্ছা, যেমন আপনি এসবিআইতে এফডি করছেন। নিশ্চয়ই পয়সা ফিরে পাবেন। প্রিন্সিপাল, ইন্টারেস্ট দুটোই পেয়ে যাবেন। কোনো ঝুঁকি নেই। কিন্তু কথা হচ্ছে আপনি অন্য কোথাও লাগালেন। কোনো কোঅপারেটিভ ব্যাংকে এফডি করলেন, ইকুইটিতে লাগালেন। সবথেকে বেশি রিস্ক বিটকয়েন বা ডেটে ধরুন না কেন কিছু জিনিস হয় ভেঞ্চার ডেট, স্ট্রেস ডেট রিটার্ন অনেক বেশি। তো সেখানে দেখতে হবে যে রিস্কটা কতটা নিচ্ছেন এবং কত রিস্ক নেওয়া উচিত তাতে আপনি হজম করতে পারেন। ঠিক আছে? তো হজম করা মানে কি? আপনি এভাবে দেখুন যে আপনার পোর্টফোলিওতে কত পার্সেন্ট লস দেখলে রাতের ঘুম চলে যাবে? 5% লস না 50% লস না 30% লস? যদি আমরা 30% লস চলবে, হজম করতে পারি। আপনার অ্যাপেটাইট আছে, রিস্ক হজম করতে পারেন। যদি হয় যে 5% ডাউন হলেই আপনি না পারছি না, রাতের ঘুম চলে গেল। তার মানে আপনার রিস্ক অ্যাপেটাইট কম, আপনি সেফ ইনভেস্ট করুন। ইনভেস্টমেন্টে কতটা রিটার্ন পাবো তার সাথে, সাথে আমাকে আমার রিস্ক ব্যাপারটা বুঝতে হবে। আর আমার হ্যাঁ, রিস্ক অ্যাপাটাইট কি, হ্যাঁ, ইনভেস্টরের রিস্ক অ্যাপাটাইট কি, হুম, সেটার সাথে আমি কতটা রিস্ক নিচ্ছি সেটাকে মিলিয়ে নিতে হবে। হ্যাঁ, আর একদম। রিটার্নটা আসবে নরমালি রিস্ক অ্যান্ড রিটার্ন জড়িত, অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিন্তু রিটার্নের আগে আমাকে তার মধ্যে যে ইনহেরিটেন্ট রিস্ক আছে সেটা বুঝতে হবে। তার সাথে আমার রিস্ক টেকিং এবিলিটিটাকে মিলিয়ে নিতে হবে। রাইট? হ্যাঁ, আগের দিনে ইনফরমেশন ওভারলোড এত ছিল না। পোর্টফোলিও মাঝে মধ্যে দেখা হতো। এখানে অ্যাপ খুলে সকালে ১ম কাজের মধ্যেই থাকে ১০ টা ১ম কাজের মধ্যে বাড়লো কমলো সেটা দেখে নেওয়া। চারদিক থেকে অনেক ইনফরমেশন। তো এই ইনফরমেশন ওভারলোডের সময় এত নয়েজ এর মধ্যে লং টার্ম ইনভেস্টর যারা আছেন তাদের তো অত ইনফরমেশন দরকার নেই। ওটা তো হিতে বিপরীতই হচ্ছে। তো একটু কুল হেডেড কিভাবে থাকা যায়? নয়েজটাকে কিভাবে কম করা যায়? তো কথা হচ্ছে যে আমাদের সংস্কৃতি দেখুন না কেন, এই যে ভগবান, দেবী আর যে হাঁস, ঠিক আছে? তো জ্ঞানের দেবী আর হাঁস, ঠিক আছে? হাঁস মানে কি? হাঁসের কোয়ালিটি কি? বলা হয় যে কোথাও যদি জল আর দুধ রাখা থাকে, ও শুধু দুধটাই খাবে, জলটা খাবে না। আচ্ছা, জানি সত্যি কিনা? কিন্তু এটা বলা বলা হয়। হয়, বলা হয়। একটা ইংরেজিতে কথা আছে eclectic। আচ্ছা, eclectic মানে যে যেখানে দরকার আমি জঞ্জালটা বাদ দিয়ে শুধু জিনিসটা নিলাম। আচ্ছা, তো হাঁসকে বলা হয় eclectic। তার মানে বিদ্যা মানে কি? এখানে প্রচুর মানে গন্ডগোল, নয়েজ যেটাকে আমরা বলি, সেখান থেকে একটা ফিল্টার করে আমি ততটাই নেব যতটা আমার ক্যাপাসিটি আছে। তো এখানে ফিল্টার থাকা খুব জরুরি। যতটা দরকার আমার হ্যাঁ, সেইটুকুই আমি ইনফরমেশনটা নেব। ওই ইনফরমেশন ওভারলোডে কিংবা নয়েজে গিয়ে জর্জবস্তি করে বিরক্ত হওয়ার, অসুবিধা করে নেওয়ার দরকার নেই। যদিও আজকে কথা বলে আপনার সাথে খুবই ভালো লাগলো। আমার খুব ভালো লাগলো। আবার ডাকবেন, আবার আসবো। থ্যাংক ইউ সো মাচ। Mutual fund investments are subject to market risks. Read all scheme-related documents carefully. মিউচুয়াল ফান্ডের বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। যোজনা সংক্রান্ত সব কাগজপত্র ভালো করে পড়ে নেবেন।